স্যার। এদিকে আসুন স্যার। থ্যাংক ইউ। এটা আমার নয় স্যার। যান, এটা কার বক্স? স্যার এটা আমার। বলুন তাহলে। এটা আমার নয় স্যার। এক মিনিট, আপনি এই বাক্সটা এনেছেন? হ্যাঁ। তাহলে খুলুন প্লিজ। ওকে স্যার, এটাই আপত্তির কিচ্ছু নেই, মদও নয়। তুমি এখনো বাচ্চা, বুঝতে পারবে না, নিয়ে এসো। স্যার আমার এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি তাও এসব কিনেছে? এসব আমার নয় ম্যাম। হায় রে, আমি ঠিক জানতাম না স্যার। আমারও সেটাই মনে হচ্ছে। এরাও এই তো সব নিয়ে এসছে। হর্ষ, আরে এসে গেছে তো। ওই হর্ষ এসে গেছে, আমি রাশি পাঠাচ্ছি। ভগবান সব বাধা কাটিয়ে দিক, ভালো রাখুন, সুস্থ রাখুন, নজর দোষ কাটিয়ে দিন, সুখী হও তুমি। ভেতরে এসো আমার বাবাটা, এসো। দাদা, হর্ষ, হায়দ্রাবাদে স্বাগত। মামা কেমন আছো? এই কদিনে খাইয়ে খাইয়ে তোর বাবা তোকে মোটা করে দিল, তাই না? আম্মা কেমন আছো? এসো এসো আমার চোখের মনি। ও বাবা, মনি নাকি? হ্যাঁ। হ্যালো, আমরা ভেবেছিলাম তুই কোনো বিদেশিনীকে বিয়ে করবি, কিন্তু তুই তো কি আর করলি। ভাই, ও নিজের মতো চিন্তাধারার মেয়েকে বিয়ে করতে চায়। থামো তো তুমি। তা ঠিক, ও সব জানে। ওকে নিয়ে নাচানাচি বন্ধ করো, ফ্রেশ হয়ে নিক আগে। হর্ষ, ফ্লাইটে ঘুম হয়েছে তো? হ্যাঁ। তাহলে জেট ল্যাগ হবে না। কি রেধেছো? তোর সব পছন্দের খাবার। কাল থেকে ঘটকালি শুরু হবে, আর মাত্র 1 সপ্তাহ আছে কিন্তু। ঠাকুরমশাই, এটা আমার ভাই, ইনি মিস্টার শাস্ত্রীর ছেলে। ঘটকালি থেকে শুরু করে বিয়ের সবকিছুই দেখেছেন ইনি। বিয়ের সবকিছু রেডি যে, আপনি এখনো কোণে সিলেক্ট করেননি? আপনাকে দেখে তো আমরাই চিন্তায় পড়ে গেছি। আপনি এত নিশ্চিন্ত আছেন কি করে? আমি জানি আমি কেমন মেয়ে চাই, টেনশন নেই। ও তাই বলুন, তাহলে তো মিটাই গেল। শুনুন, এটা আমার ক্যারিয়ারের প্রথম বিয়ে। যদি সাকসেসফুল হই তাহলে দাঁড়িয়ে যাব। আপনার সাপোর্ট চাই, আমার পিঠ চাপড়ে দিন। তুই কোত্থেকে এলি? এখানেই আসতে হলো? দাঁড়া তো, পিঠে চাপড়ান। গেল কই? কাল কখন শুরু করবেন? 10:42-এ। স্যার নমস্কার, কেমন আছেন? এখনো রেডি হননি? ওরা তো এই এলো বলে। তুমি কি বলছো? তুমি তো বলেছিলে কাল সকাল 10টায় আসবে ওরা। কি? কাল নয় স্যার, আজ। আরেকবার দেখো ঠিক করে। আমার মনে আছে, কিন্তু তাও একবার ঠিক করে দেখো তুমি। ধর্মরায়ের বাড়িতে যাওয়ার কথা ছিল, ধনঞ্জয়ের নয়। এখন কি করব? কোনোভাবে ম্যানেজ করতেই হবে আমাদের। হায়রে, এসে গেছে। বাবা, এখানে আমাদের কাল আসার কথা ছিল, আজ না। এই যে শোনো। নমস্কার দাদা। নমস্কার বৌদি। আমি দেখে নিচ্ছি। আজকের দিনটা খুব শুভ, ওদের রেডি হতে বলুন। প্লিজ আসুন। চলো 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 চলো। দে রিমোটটা। না, দেবো না। দে বলছি, দে আমাকে। আরে থাম থাম বলছি। গীতা, তোমাকে দেখতে এসছে। যাও, ওকে রেডি করো। হ্যাঁ হ্যাঁ। আন্টি আন্টি আন্টি, ভিতরে এক মিনিট। চলো। আন্টি ঠিকই আছে, বিয়ে করলে তো রোজ এমনই দেখতে হবে। আপনারা কথা বলুন না, আমরা ওদিকটা গিয়ে কথা বলি। ওটা বাথরুম। আমরা কি একটু একা কথা বলতে পারি? দিদি, আমার ভাগ্নেকে কোনো ভালো জায়গা নিয়ে যান, নইলে যেখানে খুশি গিয়ে কথা বলতে শুরু করে দেবে। থামো মামা। কমফোর্টেবল তো? ইয়া। হেই, আমি দিচ্ছি। ওকে। আমার নাম গীতিকা, এমবিএ করেছো, হাইট 5.5, ভরণী নক্ষত্রে জন্ম। 2 না 3? একটাই। একটাই? আমি 3টেই নিই। আপনার হবি তো ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক। আপনার বায়োডাটা তো ফেসবুকেই আছে। তো এখন দেখা যাক আমরা লাইফ পার্টনার হিসেবে কম্পাটিবল কিনা। হ্যাঁ শিওর। কোয়েশ্চেন নাম্বার 1, ধরুন বিয়ের পর আমার আর আপনার বাবা মা আমাদের বাড়িতে এলেন, কাকে আপনি বেশি যত্ন করবেন? আমার বাবা মা। আর আপনার বাবা মা? ওদের দেখাশোনা আপনি করবেন। আমি ঋত্বিক রোশনের সিনেমা দেখি। আমি রণবীর কাপুরের বিশাল ফ্যান। যদি তাদের দুজনের সিনেমা একদিনে রিলিজ করে, কি করবেন? ওকে, রিভিউ পড়ে যেটা বেস্ট লাগবে সেটাই যাব। ধরুন আমরা দুজনেই ব্যস্ত,
আর আমাদের চিন্টু কাঁদছে। তাকে কে দেখবে? চিন্নি দেখবে? চিন্নিকে? আমাদের মেয়ে, আমাদের দুটো সন্তান হবে, তাই না? হ্যাঁ। বিয়ের পর তুমি জব করবে? আরে না না, আর আমি যদি জোর করি? আমি এর চেয়ে অ্যাডজাস্টেবল মেয়ে আর পাবো না। স্বামী স্ত্রীকে কোন কাজটা করতেই হবে? রোজ আই লাভ ইউ বলতে হবে। ব্যাস হয়ে গেছে। শুধু আমি প্রশ্ন করলাম, তুমি কিছু জিজ্ঞেস করতে চাও না? টিভি দেখার সময় আপনি কি রিমোট দেবেন আমার? আরে রিমোট? না না, দেব না। আমাদের দুটো টিভি থাকলে কেমন হয়? যার যা ইচ্ছে হবে সেটাই দেখবে। তাহলে একদম ঠিক আছে। আচ্ছা, তাহলে গীতিকাকে কেমন লাগলো? বাবা, হ্যাঁ মেয়েটা দারুণ, আমার পছন্দ। কি? তুমি কি বললে? কি হলো? আচ্ছা, আমরা তাহলে আলোচনা করে আপনাকে জানাই। নিশ্চয় নিশ্চয়ই, আমরা উঠি তাহলে। মেয়েটা তো ভালোই ছিল। বাবু, এ তো সবে একটা, এত তারা কি? আরো 20 জন বাকি আছে। ঠিক আমার মতো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না। শুনলে মা কি বললো? নেক্সট বাড়ি সকাল 11টায় 45 মিনিটে পদ্মনগরে। এই রাশিগুলো কিন্তু তোমার সাথে মেলেনি। যাওয়ার পথে কান্ট্রি ক্লাবে দিয়ে দিও কিন্তু ওকে। নাম আর ফোন নম্বর এখানেই আছে। মা, এই মেয়েটা কি সুন্দর। আমি এই বলেছি না এত তাড়াহুড়ো না করতে। এর কুষ্টি তোমার সাথে মেলেনি, এটা রাখো, ফেরত দিতে হবে। চলো। এটা খুব হট। এই চুপ চুপ চুপ। হ্যালো স্যার। হ্যালো আমরা এসেছি স্যার। স্যার, সেদিনের বক্সটা আমার না স্যার, এর ছিল। তুমি এটা বলতে এসছো? আপনার মেয়ের কুষ্টি আমার কাছে আছে। মেলেনি স্যার, মেলেনি। মেয়েটার সাথে বিয়ে হলে সর্বনাশ হবে কিন্তু। এই না স্যার, আমাদের বিয়ে হলে আপনার মেয়ের জীবন নষ্ট হবে। ও, এভাবে বলতে হতো। স্যার, আমার ভাই। এই কুষ্টির সাথে কিন্তু একটা ছবিও ছিল। হ্যাঁ, আমরা এটাই বলেছিলাম যে মেয়েটা, কি বলেছো? মেয়েটা যেন সাক্ষাৎ লক্ষ্মী। হায় রে, ছবিটা কোথায়? মনে হয় পড়ে গেছে। কি বলছো রাবিশ? রাবিশ? আরে চুপ কর না। শোনো, আজকাল হোয়াটসঅ্যাপে ফটো দিলেই সাথে সাথে সবার মধ্যে শেয়ার হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে বাজে মন্তব্য আর বিচার করতে বসে পড়ে সবাই আমার মেয়েকে। কি বলবো বলো? তাই আমি ফটোর ফিজিক্যাল কপি পাঠিয়েছি, আর তুমি বলছো সেটা হারিয়ে গেছে। যে একটা ফটোর দায়িত্ব নিতে পারে না, সে একটা মেয়ের দায়িত্ব কি করে নেবে? ওকে আপনার মেয়েকে বিয়ে করেছে যে এত জ্ঞান দিচ্ছেন আপনি? হ্যাঁ, বেশি বকবেন না। গেট আউট। এই তুই কে রে? এই তুই কে? আমার বন্ধু। আপনার বন্ধু ভালো না, ও মাধাপুরে সিএ। সিএ পুলিশ অফিসার? স্যার, এটা আসলে আমাদের ফ্যামিলি ম্যাটার, তো একটাই ছবি, তো বাদ দিন না প্লিজ। বাদ দেবো না, আর তুমিও বাদ দিও না। আমি কি করব? জানি না যে কোন মূল্যে আমার ছবিটা চাই। আউট। 1 মিনিট। যতক্ষণ না তুমি ছবিটা আনছো ততক্ষণ এখানেই থাকবে যেন। হ্যাঁ, ওকে বাই। সরি। এই 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 কি তোমরা আমাকে বন্ধক রাখলে? আমি কি শোনা? এই হ্যাঁ স্যার, তুমি ওকে ওই টয়গুলো আনতে বলেছিলে কেন? হ্যাঁ, আমি শুধু আনতে বলেছিলাম স্যার, ব্যবহার করতে বলিনি। হ্যালো, হাই, সবাই অপেক্ষা করছে তো। আমি একটা ইম্পর্টেন্ট জিনিস খুঁজছি দাদা, পরে ফোন করছি। এর সাথে দেখা করার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কি আছে তোমার কাছে? আমি সেটাই করছি। কি খুঁজছে কে জানে। এই ফটো 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 ফটো। হ্যালো, ওরা আছেন? আমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু কালকেই ছবিটা ফেরত চায়। ওখানেই থাকো, আমি আসছি। ছবি পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। 1 মিনিট। ও হ্যালো দাদা, এখানে আসুন। চলুন বসে গিয়ে। তাড়াতাড়ি তাড়াতাড়ি।
ফটোটা ছাড় প্লিজ প্লিজ, ওটা দিয়ে দে সোনা। তুমি এটা করতে থাকো না, আমার বন্ধু আসছে, দাঁড়াও। এই যে ফোন, বল রে। ওরা আছে? হ্যাঁ আমি ডাকলাম, আবার তাড়াতাড়ি এসে ছবিটা ছুটে দিতে হবে। না ভাই, আর মুখ দেখাবারই অবস্থায় নেই। হ্যাঁ আরে হ্যালো, এটাই দিল। হায় রে, এবার আমি শেষ। এটা নিন স্যার, প্লিজ স্যার এটা বন্ধ করুন স্যার, আমি ভয় পাচ্ছি। এদিকে আমার জীবন শেষ হতে বসেছে আর তোমরা ভলিবল খেলছো। আরে তো কেন জ্বালাচ্ছে? এই না 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 না, এই যে- হ্যালো ফটো, আপনি কেন এতবার ফোন করছেন? আমরা তো খুঁজছি সকাল থেকে, বুঝুন ব্যাপারটা। আমার বন্ধুকে বারবার ফটো 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 বলেই যাচ্ছেন, খুঁজে না পেলে আমি কি করব? এই কথাটা যে বলেছিল সে কিন্তু এখন আমার কাছেই আছে, ওখানে তো ও থাকে না। আমরা কাল সকালেই আপনাকে ফটো দিয়ে দেবো, আর যদি না পারি তাহলে হর্ষকেও রেখে দেবেন ওখানে। শুধু বারবার ফোন করবেন না আপনি। এই তুমি চিৎকার করছো কেন? চিৎকার তো আমি করবো তাই না? কেন আমাকে এখানে রেখে দিতে বললে? হ্যাঁ হাট চল। হ্যালো, আমি জানি তোমাকে কোথায় রাখতে হবে। কোথায় স্যার? মাধাপুর থানা, ওখানে অনেক বিদেশি টয় পাবে। এনজয়। এই কি ভাবছো? সমস্যাটা কি? ছবি দিতে হবে তাই তো, তাই না? হ্যাঁ, কিন্তু আমার কাছে তো নেই। আমার সাইজ জানতে চাও? হ্যাঁ, দেখে মনে হচ্ছে এখানে 1000 এক্সট্রা মেশিন রয়েছে। ওই মেশিনটার নাম কি? গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড এখানেই আছে, তবুও আমাকে চেক আউট করছিলে। শো শেষ না হওয়া পর্যন্ত করতেই পারে। আমি আমার সাইজটা আপনাকে ঠিকই বলবো। টিনেজে আমার এক বন্ধু ছিল, রাতে বাথরুম থেকে ফিরে এসেই ঝট করে বিছানায় উঠে যেত। আমি জিজ্ঞাসা করলে বলতো ওর বিছানার নিচে নাকি ভূত আছে। বিয়ের পর দেখা হলে জিজ্ঞাসা করলাম কেমন আছো, হ্যাঁ বলে নাকি সে প্রতিদিনই ভূতের সাথে ঘুমায়। তা কত ভূত মানে এখানে কত বিবাহিত দম্পতি আছে? সিঙ্গলস? ওকে সিঙ্গলস, এই লাইনটা কি? এটা হলুদ লাইন। আমি যদি বিবাহিতদের জিজ্ঞাসা করি তারা বলবে এটা পবিত্র সুতো। কি বললে আঙ্কেল? দড়ি ঝুলছে? এটা আমাদের কনসেপ্টই নয়। আমাদের কনসেপ্ট হলো এই দিকটা সিঙ্গেলদের, এটা সবসময় রাইট সাইড, এই দিকটা বিবাহিতদের, আর এটা সবসময় রং সাইড, লেফট সাইড ব্রো। আমি তাদের কথা বলছি না যারা বাম বা ডান দিকে আছে, এটা কনসেপ্ট। আমি তাদের কথা বলছি যারা বিয়ে করতে চলেছে। এরা বিয়ে করবে কিনা তা ঠিক করতে পারে না, ভাবতে থাকে তারা বিয়ে করলে বা বিয়ে না করলে কি হবে, কাকে বিয়ে করবে, কাকে সঙ্গী সিলেক্ট করবে ইত্যাদি। তাদের দেখে মনে হয় তারা এলকেজির বাচ্চা, কোথায় যাবে ভাবছে। এই মুহূর্তে আমিও একটা নড়বড়ে টাইপ বেঁচে আছি। তো সিঙ্গলস, আমার কি লাইন ক্রস করা উচিত? কাপলস? না না না, বুঝেছি। সিঙ্গলসরা মনে করে বিয়েটা হলো ওই চাঁদের মতো, তারা এর সৌন্দর্য দেখে, কবিতা লেখে, আর কাপলরা সেই চাঁদে নেমে পড়ার মতো, যেখানেই তাকান না কেন শুধু পাথর আর ধুলো, নো গ্র্যাভিটি, নো অক্সিজেন, অনলি সাফোকেশন। মাই গড। ঠিক, ইসরো বা নাসা আপনাকে চাঁদে যেতে সহায়তা করতে পারে, কিন্তু সম্পর্কে জড়িয়ে পড়তে আমাদের একটি অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। সুব্বু এটা বোঝে না। সে জিজ্ঞাসা করে কেমন ছেলে পছন্দ, হাইট কেমন চাই, কতটা শিক্ষিত, কতটা রিচ। সে বারবার জিজ্ঞাসা করতেই থাকে। জানো আমি তাকে কি বলি? আমি আর আমার জীবন সঙ্গী আমার জুতোর মতো। আমার সাইজ আর এই যে সাইজ চাই একই, সাইজ 8। এই আমি আর এই আমার জীবন সঙ্গী। শোরুমে আমরা যে জুতো দেখি তার মতো করে না, ভগবান আমাদের বিক্ষিপ্ত জুতোর মতো করেছেন যা আমরা মন্দিরের সামনে দেখতে পাই। সো আমি এখানে একা পড়ে আছি, দুষ্টু লোক। আমি যদি তাড়াহুড়ো করে লাইন ক্রস করি আর যে কোনো জুতো পরি, যদিও একই রকম জোড়া বলে মনে হতে পারে, তাহলে আমার একটা পা ক্যাটওয়াক করবে আর একটা মুনওয়াক। আমি
আমি যখন সুব্বুকে এই জুতোর কনসেপ্টটা বলেছিল জুতো দিয়ে আমাকে মারবে আর বলে যাকে বিয়ে করতে হবে করে নিতে। সুব্বু আমার বাবা, যদিও এটা ভাববে কেন আমি যদি ভুল জীবন সঙ্গী নির্বাচন করি আমাকে ভূতের সাথে বিছানা ভাগ করে নিতে হবে। আজকের জন্য এইটুকু। আমি বিভা, সাইন অফ। থ্যাংক ইউ। হর্ষ এখনো এখানে কেন? যাও ছবিটা দাও। হ্যাঁ ভুলে গেছিলাম। যাও। এই জুতোটা যে কোথায় ছুঁলাম দারুণ কে জানে। হয়েছে। ওই এই জুতো নাও আসছে। তোমার জুতো। ধন্যবাদ। শোটা সত্যিই ভালো ছিল। সত্যি থ্যাংক ইউ। তুমি খুব ফানি। আসলে আমিও তোমার মতো একই লাইনে আছি। ও আপনিও কি বিয়ে করছেন? 20 দিনের মধ্যে বিয়ে। ও কংগ্রাটস। থ্যাঙ্কস, কিন্তু তোমার জন্য একটা ছোট্ট প্রবলেমে পড়েছি আমি। আমার জন্য? তোমার ছবির জন্য। আমার পাত্রীর তালিকায় তুমিও ছিলে, আমাদের কুষ্ঠি মেলেনি। তাই আমি তোমার কুষ্ঠিটা ফেরত দিতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম তোমার ফটো মিসিং। ব্যাস আমার সর্বনাশ হয়ে গেল। দেখো 140টা মিস কল, দেখো আর একটা। এবার আমায় মেরেই ও, ফেলবে। তুমি সুব্বুর ফাঁদে পড়েছো। হ্যাঁ, তুমি যদি তোমার আরেকটা ছবি দাও তোমার বাবাকে দেব আমি। এই লাইনটা ক্রস করব, বিয়ে করে খুশি খুশি ইউএসএ ফিরে যাব। আমি শুধু লাইন ক্রস করে বিয়ে করা নিয়ে 1 ঘন্টার শো করলাম আর তুমি দাবি করছো যে আমি সব করতে রাজি। আমি কনফিউজড নই, আমি কি চাই তা আমি জানি। হাই কপাল। ডার্লিং আমি কি কফি পেতে পারি? শিওর। দাদা একটা ব্ল্যাক কফি। একটা ফটো যদি। একটা ছবি, তাই তো? আমি তোমাকে একটা প্রশ্ন করব, যদি আমার উত্তর পছন্দ হয় ছবি দেব। ওকে ওকে। কফি। কফি? থ্যাঙ্কস। 2 মিনিট। হ্যাঁ। ঠিক আছে। আপনি ম্যারিড লাইফ থেকে কি আশা করেন? ম্যারিড লাইফের এক্সপেকটেশন? শুনুন, আসলে কোনো এক্সপেকটেশনই নেই। পার্টনারের কাছে এক্সপেকটেশন থাকে। বিয়ের পর তুমি অন্যরকম জীবন যাপন করবে তো? তুমি তোমার সেই জীবন থেকে কি আশা করো? গুড ওয়াইফ। ভালো ওয়াইফ মানে? ফ্রেন্ডলি, আন্ডারস্ট্যান্ডিং আর কম্প্যাটেবল। না আর কি হতে পারে? দুটো পরিবারের এক হওয়া আর একে অপরের যত্ন নেওয়া। না তাহলে আর কি? বাচ্চা। বাচ্চা ছাড়া ম্যারিড লাইফ সুখের হয় না, আমার ঠাকুমা বলেন। এখনো না? তাহলে আর কি? লাস্ট সিপ, লাস্ট চান্স। 1 মিনিট। কি হতে পারে, কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, প্রথমেই বলা উচিত ছিল ভালোবাসা থাকতে হবে। প্রেম ছাড়া ম্যারিড লাইফ হয় না, ঠিক তো? তুমি তোমার ছবি দেবে? কি কি হলো? আমি তোমাকে আমার ছবি দেব না। আর কি উত্তর হতে পারে? কিছু ওয়াইল্ড ভাবো ডার্লিং। ওয়াইল্ড? এইটুকুই কাকিনাড়ার আর আমার কলেজ জীবনের স্মৃতি। এখন আপনি আমাকে হায়দ্রাবাদ আর ইউএস এর কথা বলুন। কফি নিন না। হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম ম্যারিড লাইফ? হ্যাঁ, মানে আপনি নিজের ম্যারিড লাইফ নিয়ে কি এক্সপেক্ট করেন? একজন কেয়ারিং হাজবেন্ড, সিকিউরড ম্যারিড লাইফ, এমন একজন যে আমাকে বাড়ির কাজে হেল্প করবে। আই নিড ডোমেস্টিক সাপোর্ট। জয়েন্ট ফ্যামিলি আমার ভালো লাগে না, আমি ফ্রিডম চাই। আর কিছু আছে? হ্যাঁ। ভালোবাসা? নয়। আর কি এক্সপেক্ট করবো ম্যারিড লাইফ থেকে? সবই তো বলে দিলাম। কিছু ওয়াইল্ড ভাবো ডার্লিং। ওয়াইল্ড? মনে হয় না এটা ঠিক হচ্ছে। হর্ষ 11:14 কৃষ্ণ রাওয়ের বাড়িতে এসো। হ্যাঁ। সুধীর কোথায়? এই। হ্যাঁ ওর কাজে আছে, ও চলে আসবে। ওকে ওকে, দেরি করো না, চলে এসো। কিন্তু দাঁড়িয়ে কেন, চলো। হে ভগবান, মনে হয় না মেয়েটা ফটো দেবে। সুধীর কেউ ছাড়বে না, কি করি? আরে মেয়ে কর্পোরেট না করলে মাকে পটাও না। কি? আরে ফটোর জন্য। হর্ষ দেখো। হেই। হ্যাঁ বলুন। আচ্ছা, তো তোমরা সুব্বুর ফাঁদে পড়েছো? হ্যাঁ। সমস্যা নেই, আমি ছবি দিয়ে দিচ্ছি, দাঁড়াও।
ইয়েস। আমার কাছে এখন এই ছবিগুলোই আছে। এত ছবি? এভাবে কি দেখছো? এত ছবি আনলেন? আরে আমার স্বামী কি আমাকে কিছু বলে? আমি কি করে জানবো কোন ছবিটা পাঠিয়েছিল? আমি ঠিক চিনতে পারবো। ঠিক আছে দেখো। মনে হচ্ছে এটা তো আপনার মেয়ে নয়। এটা আমি সবে কলেজে ভর্তি হয়েছিলাম। এবার তো পুরোপুরি গেল। আয় কপাল। আরো একটা অ্যালবাম ছিল, এই এটা কোথায় খুব যে? সুন্দর, এটা এটা। এটা ওর প্রথম পুতুল। এই দেখো সবুজ জামা, ওই দেখো ওইটা। আর ওই ওর স্কুলের মেডেল গুলো। ওটা ওর ফার্স্ট লাঞ্চ বক্স। ও ওর পুরনো জিনিসগুলো ফেলে না, সব রেখে দেয়। আমার বাড়িতে সব ইউনিক। আমার স্বামী একজন, আমার মেয়েও। আমি পাগল হয়ে যাই। আন্টি, লোকেশ্বরী, কি হয়েছে? কি হলো? slip করে পড়ে গেলাম, গরম জল এনে দাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, আনছি। সেই ইঁদুরের মতো কেন দৌড়াচ্ছে? বাবা বাবা, গরম জলটা নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ গরম জল কই? আরে আসছে। বাবা তাড়াতাড়ি এসো। তুমি এখানে? তুমি তো ছবি দিলেই না, তাই তোমার মায়ের থেকে নিতে এসেছি। কি হয়েছেটা কি? একটুতেই এত চিৎকার করিস? মা, আমার শরীর আমার একার নয়, আমার লাইফ পার্টনারেরও। তাই আমাকে এর যত্ন নিতেই হবে। তোমার কাজ শেষ? হুম? কি দেখছো? আসলে ফটো। ফটো না, চলো। এই যে এইটা নিয়ে সুব্বুকে দাও। একটা ভালো মেয়ে খুঁজে বের করে বিয়ে করে বাচ্চা নিয়ে সুখে থাকো। একটা কথা জিজ্ঞেস করব? কি? হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম ম্যারিড লাইফ? ইডলি বড়া সাম্বার। ইডলি বড়া সাম্বার? হ্যাঁ ম্যারিড লাইফ থেকে ইডলি বড়া সাম্বার আশা করে? হ্যাঁ। কেন? কারণ কি জন্য? আমি নিজেই তো জানি না। হ্যাঁ বুঝেছি। তুমি বসো, আমি এক্ষুনি আসছি। কি? আরে আসছি আমি, দাঁড়াও। মনে হয় কিছু ভুল হচ্ছে। ঠাকুর মশাই, এই মেলাতে হবে। কি হলো মা? কিছু না কিছু না, তোমরা কথা বলো না। একদম লজ্জা পাবেন না। শোনো, আমি ওকে এই না? আস্তে আস্তে সাবধানে দেখে শুনে হাঁটো। আরে ছাড়ো, ছোট থেকে এরকম কত ঘটেছে আমার। এরকমই হয় আমার সঙ্গে। সে তো অনেক আগে, এখন তুমি বড় হয়েছো। তো তোমার শরীর এখন তোমার নয়। মানেটা কি? এটা আমার, তোমার মানে আমার মতোই করো। কি বলছোটা কি তুমি? হায় রে, ইডলি বড়া বলে আমাকে বোকা বানাচ্ছিল। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখানে বোঝার কি আছে? হ্যাঁ, মিনিং। মিনিং আমি ঠিক বুঝেছি। হ্যাঁ, কি বলছো তুমি আমি বুঝেছি। না না, আমি চুপ, ওঠো এখান থেকে, এই ওঠো শোনো, ওঠো। কথাটা শোনো। এই, এসব নোংরা কথা কি? হ্যাঁ, এসব নোংরা কথা কি? ভদ্র শোনো, ভেবেছিলাম আমি please। তোমাকে। শুনছি তুমি কি শুনছি, আমি ইন্টারেস্টেড শুনেছি। নাও? ইন্টারেস্টিং মাই ফুড। এই মেয়েটাও আমার জন্য ঠিক না। হে ডার্লিং, বাইকে করে এসেছো? সুব্বুকে আমার ছবি দেখিয়েছো? তোমার মেয়ে দেখা কেমন চলছে? ভালো না? তাহলে আরেকটা? বাবা, তোমার ধৈর্য আছে বস, ভগবান। এই এই আমি বুঝলাম যে প্রতিটা মেয়ের সাথে দেখা করার সময় বিভাকে খুঁজছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না যে বাড়িতে কিভাবে জানাবো। আমার একটা ডাউট আছে। কি? তুমি একজনকে সিলেক্ট করবে না, মানে কিভাবে জানবে দ্যাট শি ইজ দ্য ওয়ান? আমি 20টা মেয়ের সাথে দেখা করব, তারপরে 10 জনকে শর্ট লিস্টেড করব। ও, তো তুমি টপ 10 এর মধ্যে টপ 1 কে সিলেক্ট করবে। বেশ ঠিক। তোমার 10টা ফেভারিট খাবার কি? একটা বিরিয়ানি, চিকেন নুডলস ভালো লাগে, চিলি ফ্রিটার, চা, সিঙ্গাড়া। সেরা প্রিয় 10 জায়গা? ফার্স্ট হায়দ্রাবাদ, সেকেন্ড সান ফ্রান্সিসকো, থার্ড নিউ ইয়র্ক,
না ফার্স্ট, আচ্ছা এভাবে বলা যায় না কি? আমার সেরা 10 জায়গা হলো খাজুরাহো, কোদাইনাল, আরাকু, ভেনিস, কাশ্মীর, লোনাভলা, গোয়া, নিউ ইয়র্ক, উটি আর শেষে প্যারিস। সিনেমা দেখো? হ্যাঁ, ওই দেশে তো এটাই আমাদের একমাত্র এন্টারটেইনমেন্ট। 3-এর উপরে রেটিং থাকলেই তবে সেটা দেখো, তাই না? ওখানকার বেশিরভাগ লোকই তাই করে। এটাই ভেবেছিলাম, এবার বিশ্বাস হয়েছে আমার। তুমি পারবে একটা মেয়ে সিলেক্ট করতে। কিভাবে জানলে? তুমি ফাইনাল না করলেও তোমার চারপাশে অনেকে আছে, ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভ, সবাই তোমাকে নিজেদের রিভিউ দেবে। বেস্ট রেটিং এ মেয়ে পাবে, চিন্তা নেই। আমি শুধু সিরিয়াস বিষয় নিয়েই কথা বলে চলেছি। লাইট নোটে একটা প্রশ্ন করব? কোয়েশ্চেন? করব না? বেশ, করো। সানরাইজ না সানসেট? না না, সানরাইজ। কেন? তাড়াতাড়ি উঠে কাজে গেলে ট্রেনের বেস্ট সিট পাওয়া যায়, গরম কফি খেতে খেতে যেতে পারি। আমি সানসেট পছন্দ করি। কেন? সানসেটের পরেই রাত হয়ে যায়, আর দুজনে মিলে ইন্টারেস্টিং গল্প করতে করতে, অবশ্য তার জন্য একটু ডার্টি মাইন্ড লাগে। ডু ইউ হ্যাভ এ ডার্টি মাইন্ড? আমার দিকে কি দেখছো? কি হচ্ছে বলো তো? ওই দিন দেখলাম ওকে এমনি করে দেখছো, আজও এমনি করে দেখছো। জানো তুমি কি করছো? তুমি কি বাকি মেয়েদের দেখবে না? একটা ডিসিশন তো নিতে হবে, তাই না? আমি একে বিয়ে করব, আর মেয়ে দেখবো না। ওকে বাড়িতে বলি, চলো। ওরা তো অলরেডি মেয়ে দেখবে ঠিক করে নিয়েছে, এখন বললে কি ঠিক হবে? ওকে, তুমি তাহলে একে সিলেক্ট করো, আর মা বাবা অন্য কাউকে করুক, তাই না? পারফেক্ট। না 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 না, চলো বলি। সবাইকে না হলেও মাকে অন্তত বলো। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ চলো। হর্ষ, ইউএস থেকে কতজন আসছে তোর বিয়েতে? রুমটা বুক করতে হবে তো। ফাইন। মা কই? আরে কজন আসছে? আরে ওরা আসবে কেন? ওরা তো খুব কিপটে, এখানে আসবে না। মা, হ্যালো হ্যালো, আপনারা এখানে? আমরা কিপটে না। হ্যাঁ না, ঠিক তা বলিনি। আমাদের কিপটে বললে? এখানে দাঁড়ান, এসো। আসছি আসছি। স্যার, আমি নিজের বিয়ের 2 দিন আগে গেছিলাম, তবে এখানে সব রিচুয়ালে থাকবো, কিন্তু আমি একে সারপ্রাইজ দিতে চাইলাম, আর এ কি সব বললো আমাকে। স্যার স্যার প্লিজ বৌদি, স্যার। বৌদির দিকে এসো। হাই হর্ষ। এটা ভালো 5 আর এটা 1.5। সুধীর দা, ছবিগুলো পাস করো তো। আরে এই 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 কি করছিস? এই যে এই ছবিগুলো দেখুন। কি করলি? কিভাবে বলবে বুঝতে পারছো না তো? এখন এরা এই বিষয়ে কথা বলতে শুরু করবে, দেখো। বাহ, সুন্দর দেখতে। এই এ সুন্দর না? ভাবছি এদের মধ্যে হর্ষ কাকে বিয়ে করবে। আপনি কি এটা জানেন? আমাদের সিইওর মেয়ে ওর সঙ্গে লিভিং থাকতে চেয়েছিল, তখন ও বলেছিল কি জানো? কি বললে? আমি বন্ধুদের কাছে গর্ব করতে পারি। আমি বন্ধুদের কি এটা বলতে পারি, কিন্তু বাড়িতে আমি কি করে মুখ দেখাবো বলো, সেটা কি করে? এই হলো হর্ষা, এইটাই। হর্ষ কাকে বিয়ে করবে তা নয়, কার ওর সাথে বিয়ে হওয়ার কথা, এটাই আসল, এটাই হলো হর্ষ। ও বুদ্ধিমান স্যার, ও কখনো ভুল করবে না। আমরা জানতে চাই যে সেই লাকি মেয়েটা কে, তা জানতে আমরা সবাই এক্সাইটেড। এখন প্ল্যান কি? অন্য একটা মেয়ে দেখা হচ্ছে। তোমার নিশ্চয়ই মেয়ে দেখার এক্সপিরিয়েন্স আছে, তাই না? সো আশা করি ফিউচার ওয়াইফের থেকে আপনি কি চান তা আপনি জানেন। আমাকে জিজ্ঞাসা করতে পারেন। কিছু মনে করো না, আমার এই প্রশ্নগুলো তোমার অস্বস্তিতে ফেলবে। তুমি খুব ইনোসেন্ট। তুমি কি বলতে চাইছো? এত টাফ প্রশ্ন হবে যে আমি নিজে উত্তরই দিতে পারবো না? বিষয়টা প্রশ্নের নয়, জানি না তুমি উত্তর দিতে পারবে কিনা। বলে তো দেখো, নেভার জাজ আ বুক বাই ইটস কভার। তাহলে তো ঠিক। তাহলে বলো। তোমার কি মনে হয় আমাদের ফেরা উচিত? এটা কি তুমি ডা দিয়ে কি বলছিলে? দেরাদুনে গেছো কখনো? থামো, এই ডা দিয়ে প্রশ্নটা না করলে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। তোমার কি ডার্টি মাইন্ড আছে?
প্রশ্ন? ওকে, সোজা করে জিজ্ঞেস করছি, সানরাইজ না সানসেট কোনটা পছন্দ? সা কি রাইস না সেট? রাইস। কেন? নিশ্চয়ই পুজো পাঠ আর ব্রেকফাস্টের জন্য, তাই তো? হ্যাঁ। জানতাম, মনে হয় না এটা রাইট ম্যাচ। তুমি কি পছন্দ করো? আমার তো সানসেট পছন্দ। কেন? কারণ সানসেটের পরেই রাত হয়ে যায়। এ আমার রাইট ম্যাচ নয়। বোস বাবু, এই মেয়েটা সত্যি খুব ভালো, পরিবারটাও খুব ভালো মনে হচ্ছে। তুই যদি ওকে বিয়ে করিস, আমার বিশ্বাস দুজনেই ভালো থাকবি। কি রে? হর্ষ, সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে। এইভাবে বলা উচিত নয়। আপনি এভাবে কিভাবে করতে পারেন? হ্যাঁ, মানুষকে সম্মান দিতে পারেন না? আমার তাই বলার, এই আচরণ বরদাস্ত করা হবে না। এখানে শুধু সানরাইজ হয়, সানসেট না। হ্যাঁ? মানে আপনি বলতে চান সানসেট হয়ই না? কিভাবে বলতে পারলেন আপনি? ভীম ভরমের সূর্যাস্ত হয় না? আপনাদের ভাগ্য ভালো যে আমি এসব বলছি। ওখানে থাকলে না জানি কি করতাম আমি। হ্যাঁ, তো আসুন না এদিকে। কি বলছো প্লিজ তুমি? প্লিজ স্যার, প্লিজ স্যার, ওকে আসতে দাও। আমাকে রাগাবেন না একদম, বিপি বেড়ে যাবে। ওম শান্তি। এক মিনিট শান্তি। এক্সকিউজ মি, উই অল আর এডুকেটেড পিপল স্যার। Sir, please, এই ভায়োলেন্স কি আমাদের মানায় বলুন তো? আপনি একজন জেন্টলম্যান হতেই পারেন না মানে? এই যাও। এ কি রে বাবা, এ তো মারছে। দয়া করুন, আমরা এই বিয়ে চাই না। আমরাও চাই না সব, বুঝতে পারলেন? আচ্ছা চলো যাই। না, কিন্তু জানতে হবে হলোটা কি। কেন? আমরা তো চলুন। আমি দেখছি কি হয়েছে, আমি খবর নিয়ে আপনাদের জানাবো, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, ও দেখে নেবে, চলো। গুরুদেব, গুরুদেব। কে? একটু দাঁড়ান। সবকিছু তো ঠিকঠাক চলছিল, হঠাৎ কি হলো বুঝতেই পারলাম না। আমাকে বললে আমি ম্যানেজ করে নিতাম। বলুন। তুমি জানো সে আমার মেয়েকে কি জিজ্ঞাসা করেছে? বলেছিলেন আপনি সব জানেন, চিন্তা ভাবনা স্বচ্ছতা আছে, এটাই কি মানে ছিল? আপনি জানেন আপনার বাড়িতে এটা জানতে পারলে কি হবে? এই আপনার প্রথম বিয়ে, আপনার ক্যারিয়ার শুরু করবে, বলেছিলেন আপনি এইভাবে। বিষয়টা অনেক দূরে চলে গেছে। আমাকে একবার অনুমতি দিলে আমি কিন্তু সবকিছু ঠিক করে দিতাম, কিন্তু কেউ তো শুনবে না। মামা, এই পুরোহিতটাই হলো সব থেকে বেশি বেকার। স্যার, তিনি এই বিয়ে সফল করার জন্য রাতে উপোস করেছিলেন। কি বুঝলেন স্যার? তাই ওনার বিপি বেড়ে গেছে স্যার। না, বিপি নয়, এটা অন্য কিছু। অন্য কিছু। ঠিকই বলেছো। আমাদের ছেলের বিয়ে এসে গেল, আমরা এখানে এসব ভাবছি, তার চেয়ে আর কি বাকি আছে দেখি। ঠিক বলেছেন। মিস্টার রামেশ্বর রাওয়ের মেয়েকে দেখতে হবে। মেয়ে কিন্তু ইউএস থেকে আসছে। অলরেডি আমাদের 3 বার ফোন করেছেন। তারা আমাদের জন্য অপেক্ষা করছেন। যাবে? ব্যাস, নিশ্চয়ই কিছু বলবে। আর কোনো মেয়ে দেখা না, এখন এসব বন্ধ হোক। যথেষ্ট হয়েছে। কিন্তু তারা অপেক্ষা করছে বাবা। বললাম না যথেষ্ট? ও নিজের পছন্দ করা মেয়েটাকেই বিয়ে করবে। মানে যে মেয়েটিকে পছন্দ করে? ও বলেছিল প্রথম দেখা মেয়েটাকেই ওর পছন্দ। তাহলে ঠিক আছে। বাবা, মেয়েটা দারুণ। আমাদের সেখানেই থেমে যাওয়া উচিত, কিন্তু আমরা অন্যদের সাথে দেখা করানোর জন্য টেনে নিয়ে গেছি। খুব বেশি দেরি হয়নি কিন্তু। না না বাবা। সরি বাবা, তুমিও ঠিক। তুমি খুব বুদ্ধিমান বাবা। আমি কি ভাবছো বাবা? আমাদের সবারই ওকে পছন্দ। কারেক্ট। তাদের কল করে জানিয়ে দাও বিয়ে 22 তারিখে, আর আগামীকাল আশীর্বাদ। হ্যাঁ ওকে বাবা, তুমি যা বলবে। কাল আশীর্বাদ, ঠিক আছে? ওকে তো? অল দ্য বেস্ট বাবু। কি ওই রিমোট মেয়েটার সঙ্গে বিয়ে ঠিক হলো? কেন, কি হলো আবার? চুপ করো। তখন তুমি কি করলে? বাড়ি থেকে চেয়েছিল আমি বিয়ে করি, আর আমি বিভাকে বিয়ে করতে চেয়েছিলাম। তাহলে তোমার উচিত ছিল সেটা ওকে বলার, ব্রাদার। এত সময়ও ছিল না ভাই। হ্যাঁ, তখন কি করলে? আমি ভালো করে লুকাই। তুমি এখানে কি করছো? আপনার সাথে কিছু কথা ছিল আঙ্কেল। আমার সাথে? হ্যাঁ, আপনার জন্য। এটা কি? তুমি এখানে কি করছো? এই যে শুনছো, হ্যাঁ, একটা গ্লাস দাও তো। আনছি। বাঁচলাম। আপনি কি বলেন সেটা ভাবছিলাম। আন্টি, একটাই হ্যাঁ। গ্লাস। আমি মদ খাই না, আমি তাকে একটাই গ্লাস আনতে বলেছিলাম। ও বলো। আপনি বলছিলেন আমি একটাও ছবির যত্ন নিতে পারি না, তাহলে মেয়ের দায়িত্ব কিভাবে নেব?
ঠিকই বলেছেন, তাই অনেক চেষ্টা করে আমি খুঁজে পেয়েছি। এই ফটোটা নিন, আর আপনার মেয়ের দায়িত্ব আমায় দিন। আমি তাকে বিয়ে করব আর খুব ভালো রাখবো। বুঝলাম না, কি? শুধু ছবি দেখেই তোমরা সিদ্ধান্ত নিলে কিভাবে? সত্যি বলতে আঙ্কেল, ফটো না পেয়ে আপনার ভয়ে আমি ওর সাথে দেখা করেছি। আমি ওকে খুব পছন্দ করি। এই ফটোটা আমার মেয়ে দিয়েছে। না আঙ্কেল, তাহলে কে? এরপরে আন্টির সাথে দেখা করি। কে আন্টি? এই তো আন্টি। হায় রে, চলো 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 চলো, এখান থেকে আমরা চলে যাই, আমরা চলে যাই। এই 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 আন্টি, আমি জানতাম না এটা এটা তুমি। আমার স্বামীকে বলবেন আমি কোথায় আছি প্লিজ। এর স্ত্রী ওকে ভয় পায় আর ও তার জামাই হতে চায়। কি যে হবে কে জানে। আমাকেও রেডি থাকতে হবে রে বাবা। আমার মেয়ে কি এসব জানে? না আঙ্কেল। তোমার বাড়িতে? না আঙ্কেল, জানে না, কিন্তু ওরা ভালো, সবাই রাজি হবে। আপনি Idiot। না না, সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই প্রথমে আপনার কাছে এসেছি আঙ্কেল। আমার মেয়ে আর আমার কি তোমাকে পছন্দ করা উচিত? না কেন, আমার কোনো খুঁত নেই। এয়ারপোর্টের ওই ঘটনার জন্য যদি বলেন, আমার পরিচিতদের আমার চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন। তারা বলবে যে হর্ষ দি মোস্ট এলিজিবল ব্যাচেলার। শুধু হ্যাঁ বলুন, আমি 1 ঘন্টার মধ্যে আমার পরিবারের সাথে এখানে আসবো। থ্যাংক ইউ আঙ্কেল। কোথায় যাচ্ছ? হ্যাঁ, তুমি হ্যাঁ আর হুঁ এর পার্থক্যটা বোঝো না নাকি? বসো। আমার বেশি সময় নেই আঙ্কেল। তাতে কি, আমি সকালে আমার সিদ্ধান্ত ঠিক জানাবো। যেতে পারো। 10টার মধ্যে তো? 9টা? 8টার মধ্যে তো নিশ্চয়ই। চুপ করে আছেন, তার মানে হ্যাঁ। থ্যাঙ্কস আঙ্কেল, এনজয় ইউর ড্রিঙ্ক। আমরা তার কল ভয় থেকে অনেক দূরে আছি। ভয় হচ্ছে ওরা ফোন করবে কিনা। এখনো রেডি হওনি কেন? তোমার এনগেজমেন্ট তো, যাও। হ্যাঁ। হ্যাঁ, ভগবান এখন কি যে হবে ভাই। কি হয়েছে, এত টেনশন কেন? কি হয়েছে? মেয়ের বাড়ি এখনো আসেনি? হ্যাঁ, কি আসেনি? পুরোহিত কোথায়? ওই যে, কি হয়েছে? তারা বলল আসবে না। 1 ঘন্টা আগে কিভাবে সব বলছে? কি হচ্ছে? সুব্রক্ষণম কোথায়? আপনি? ডেকে দিন, আমরা কথা বলতে চাই। দাঁড়াও। এরা চিৎকার করছে সবাই। কি হয়েছে? সমস্যাটা কি? সব ভেস্তে দিয়ে এখন তুমি প্রশ্ন করছো? থামো। আপনি ধনঞ্জয় বাবুকে চেনেন? হ্যাঁ, ফ্যামিলি ফ্রেন্ড। সো আপনি নাকি তাদের বলেছেন যে এই বিয়ে না করতে। আমার ছেলে নাকি ভালো নয়? হ্যাঁ, কই না তো, আমি তো তা বলিনি। বলেছিলাম ছেলেটা ভয়ঙ্কর, তার মেয়ের সাথে বিয়ে হলে তার জীবনটা নষ্ট হয়ে যাবে। তাতে কি? বলছি আমি, দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও। কি করবো, কি করি? ও না, কি করছেন? থামা বলছি কিন্তু। আবার ফোন বের করছে, দেখো সাহস দেখো ওর। হ্যালো, তুমি কি থানায়? হ্যাঁ, হ্যালো, কিছু লোক গোলমাল করছে, এখানে এসো বন্দুক নিয়ে। আরে আরে বাবা, এসব কি? থামো বলছি, তুমি ভেতরে যাও। শোনো মা, শোনো মা, আমার ছেলে আর তোমার কুষ্টি একদম মেলেনি, তাই আমরা আর এগোইনি। তোমার বাবা আজ সেই জন্য আমার ছেলের সঙ্গে আশীর্বাদ নষ্ট করেছে, বুঝলে? হর্ষের মাত্র 10 দিনের মধ্যে ইউএসএ ফিরে যাওয়ার কথা, কিন্তু আমার ভালো ছেলেকে এরকম বলার সাহস হয় কিভাবে আপনার? ভালো, আপনার ছেলে কি করেছে তা আপনি জানেন? কাল রাতে সে আমার বাড়িতে এসে আমার মেয়ের হাত চেয়েছে। কি বলছেন? ও কেন এরকম করবে? হ্যাঁ, করেছে স্যার, এখানে উইস্কির বোতল নিয়ে এসেছিল। বাবা, আমি হর্ষকে চিনি, এরকম হলে আমাকে বলতো। কেন তোমাকে বলবে? ও কাম মেয়ে। দাঁড়া, দেখো 140টা মিস কল। দেখো এই রাউডি ফেলো, দেখেছো কতগুলো? 140টা তো। এটা আপনার ছেলের নম্বর নয় স্যার, ও আমার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। আমরা কি এখন থানায় যাব স্যার? এসব কি হর্ষ? তোকে নিয়ে বাজে কথা বলছে। বাবা, আমি সব বলছি। স্যার, এটা কি? ভাই ধনঞ্জয় রাও, এঙ্গেজমেন্ট করার আগে আলোচনা করেছিলেন নাকি শুধু রাজি হয়েছেন আপনার মেয়েকে এর পছন্দ বলে? সেদিন যে সবার সামনে বলে আমার মেয়েকে ওর অপছন্দ। হ্যাঁ, আমার বাড়িতে এসেও বলে আমার মেয়েকে অপছন্দ, তাকে নিয়ে বিয়ে করতে চায়। কি করি একে নিয়ে? সত্যিটা বলতেই ফুল ফ্যামিলি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এই কি বলছো? এত সাহস? আমার পরিবার সম্পর্কে কি জানেন? দুজনকে নিয়ে প্রশংসাটা করেই চলেছে একেবারে। আমি কি একজন ইডিয়েট?
আমাকে আগে এটি জিজ্ঞেস করেছিলেন, এখন আমি বলছি আপনি ইডিয়েট। তুই শেষ, ইউ আর ফিনিশড। আরে এটা তো একটা পেটি কেস, চিন্তা নেই, আমি সামলে নেব। আসুন আমার সাথে। ইওর অনার, যদি তাদের ছেলের ক্যারিয়ার এত ভালো হয় তাহলে সেটা তো খুব ভালোই বিষয়। তবে এই যুবকের বিরুদ্ধে সব করা অভিযোগই একদম সত্যি। এর চরিত্র অত্যন্ত খারাপ, এমনটা আমার মক্কেলের দাবি। অনুমতি পেলে আমি সাক্ষীদের আপনার সামনে উপস্থাপন করব। দেখা যাক কার ভুল, আদালত সিদ্ধান্ত নিক। ইওর অনার। তো মীনাক্ষী দেবী, ঘটকালি করে তুমি এর সাথে দেখা করেছিলে, এ তোমাকে কি বলে? আপনি ম্যারিড লাইফ থেকে ঠিক কি আশা করেন? মেয়ে দেখতে গিয়ে এটা খুব নর্মাল প্রশ্ন। কি প্রবলেম? প্রবলেমটা প্রশ্ন নয় মিস্টার জনার্দন, প্রবলেমটা হলো উনি যে উত্তরটা দিলেন সেটা। আপনি বলুন, আপনি ম্যারিড লাইফ থেকে কি আশা করেন? নিচে না, আমার দিকে তাকিয়ে উত্তর দিন। শান্তি, মিস্টার ভেঙ্কট রামান। শান্তি? আপনি কি পেলেন কিছু? সার্চিং, এখনো সার্চিং। ম্যাডাম, আপনি আপনার ম্যারিড লাইফ থেকে কি আশা করেন? কেয়ারিং কেউ, সাপোর্ট শান্তি। স্যার। রেসপেক্ট স্যার। স্যার, আপনি কি শুনছেন? তিনি এই সমস্ত উত্তর খারিজ করে দিয়েছিলেন। তিনি আজকের প্রজন্মের নিশ্চয়ই ভালোবাসার আশা করেছিলেন। ওটাও না স্যার। ভালোবাসাও নয়? তাহলে আর কি বলা যায়? এটাই আমি জিজ্ঞাসা করেছিলাম। আমায় বলে ওয়াইল্ড কিছু ভাবতে স্যার। কি বলেছেন? স্যার, আমি একটা অয়েল কিছু ভাবতে বলি। বলেছিল স্যার। কি? আমার মুখের কাছে এসে বলে একটু ওয়াইল্ড কিছু ভাবো ডার্লিং। মাই গুডনেস। আই অবজেক্ট ইওর অনার। আমার মক্কেল শক্তিশালী, ওয়াইল্ড, গভীর কল্পনা করতে বলেছিলেন। এনার মাথায় কি জুম লেন্স আছে নাকি? ওকে ম্যাডাম, আর কিছু জানার নেই, আপনি গিয়ে বসুন। বুঝতে পারছেন? ম্যাডাম, আপনাকেও কি একই প্রশ্ন করেছিলেন উনি? প্রশ্নের উত্তরও দিয়েছিলেন। কি বলছেন? ইডলি পাড়া সাম্বার স্যার। ইডলি বড়া সাম্বার, সেটা কি? তার নিশ্চয়ই খিদে পেয়েছিল হয়তো। হ্যাঁ স্যার। না স্যার, আমিও তাই ভেবেছিলাম তো প্রথমে, পরে বুঝেছি কোন খিদের কথা বলেছিল এ। কি ধরনের খিদে? স্যার, স্যার, হ্যাঁ, স্যার, স্যার, দেখুন ও চোখ মারছে। কি করেছে? ওর মতে আমার শরীর আমার নয়। কি বলছেন? কার? নাকি ওর? স্যার, আপনি শুনলেন? তার মতে মেয়েটির শরীর নাকি তার। কি জঘন্য! ম্যাডাম, আপনি যেতে পারেন, যান, আমরা একে দেখছি। হ্যালো, আমার শরীর আমারই, বুঝেছো তো? উপর থেকে নিচে সবকিছু আপনার। প্লিজ গিয়ে বসুন। এটা কি জিজ্ঞাসা করেছিলে? স্যার, আসলে এর মানে এর মানেটা ক্র্যাক করার জন্য ইওর অনার, আমি আমার পরবর্তী সাক্ষীকে ডাকতে চাই। স্যার, আপনি সানরাইজ পছন্দ করেন না সানসেট? সানরাইজ ভালো লাগে, এক কাপ কফি আর নিউজ পেপার দিয়ে আমরা দিন শুরু করতে পারি। তাই ইনি আবার সানসেট পছন্দ করেন? সত্যি? কেন? কারণ সানসেটের পরেই রাত হয়ে যায়। আপনি ধোঁয়া এবং আগুন সম্পর্কে কি বলেছিলেন? এটাই আগুন, ধোঁয়ার পিছনে আগুন। এখানেই শেষ নয় স্যার, বলে বিয়ে করতে ডার্টি মাইন্ড লাগবে, এটা মন্দিরে দাঁড়িয়ে বলেছে আমায়। ছি 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 ছি, এমন পবিত্র স্থানে কিভাবে এমন চিন্তা করতে পারেন? খুব ফেসেছে। এই মামলার সিদ্ধান্তে আসতে কিছুটা সময় দরকার। দ্য কোর্ট ইজ অ্যাডজন ফর দ্য ডে। এই সব গন্ডগোলের পরে আপনি কি ভাবছেন? সে আমার সম্পর্কে কি ভাবছে? ওহো, এখন ওই মেয়ের কথা ভাবছেন? নিজের বাবার অবস্থা দেখো। ক্ষমা করুন, ধুর, দোষটা আমাদের। ও বিয়ে না হলেও কিছু যায় আসে না, কিন্তু ভবিষ্যৎ নষ্ট করবেন না। দয়া করে কেসটা ফিরিয়ে নিন। ওকে, আমি কেস ফিরিয়ে নেব, কিন্তু একটা শর্তে। আপনার ছেলেকে 24 ঘন্টার মধ্যে ইন্ডিয়া ছেড়ে চলে যেতে হবে।
তুমি তুমি বলতে যে আমার অন্ত্যেষ্টিক্রিয়া করা দরকার, বিয়ে নয়, কিন্তু শুনিনি আমি। কিন্তু এখন বুঝেছি আমি যা ভালো হয় তাই করব। আমি ওই আসছি। মেয়েদের যা বলেছে মুখে বলা যায় না। কেন সেসব বললে? তুমি কি বিয়ে করবে নাকি লিভ ইন করবে? আঙ্কেল, আমরা সুন্দর, সুশীল, শান্ত স্বভাবের মেয়ে খুঁজছিলাম। আবার কি কুষ্টি মেলাচ্ছিলাম যাতে তোমার জন্য ভালো হয়। আর তুমি কেমন স্ত্রী খুঁজছিলে? তোমার আশীর্বাদে যাচ্ছিলাম, আর তুমি অন্য মেয়েকে বিয়ে করতে চাইলে। এমন কি দেখলে ওর মধ্যে? ওই ওকে প্রথমে এইসব প্রশ্ন জিজ্ঞেস করেছিল। ও ওই মেয়েটার জন্যই এত কনফিউশনটা হয়েছে। ওই মেয়ের জন্য কেন আমরা এত কষ্ট পাচ্ছি? চলো তাড়াতাড়ি ওর বাড়ি যাই। তাদের দোষ দেওয়ার মানে কি? এটা ওর দোষ। কেন? তাদেরও তো দোষ আছে। এই, তুমি কিছু বলতে চাইলে ভিতরে ঘরে গিয়ে বলো। মেয়েটা ওকে প্ররোচিত করে, তোর কি কোনো বুদ্ধি নেই? তুমি গর্ব করতে তোমার ছেলে নাকি খুব জ্ঞানী, এখন দেখো সে কি সব করে বেড়াচ্ছে। বাবা আসলে শোনো, ওকে ব্যাগ গুছিয়ে নিতে বলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? আমি শুধু একবার ওকে দেখতে চাই প্লিজ। হেই, এই পাগল হয়ে গেছিস নাকি? এরকম করিস না, ফ্লাইট উঠে চলে যা, সব ঠিক হয়ে যাবে। সে আমাকে জিজ্ঞেস করে যে আমি ম্যারিড লাইফ থেকে কি আশা করি। আমার উত্তরটা জানে না, আমিও ওর উত্তর জানি না। যাওয়ার আগে শুধু জানতে চাই। আরে শোন, এই যাওয়ার আগে জানতে হবে। এই এই আপনারা জানেন কে অন্ধ? সে নয় যার দৃষ্টি নেই, বরং সে যার নিজস্ব মতামত নেই। আশা করি আমি কি বলছি সবাই বুঝেছেন। যদি কারো নিজস্ব মতামত না থাকে। ইডলি বড়া সাম্বার। কি? ইডলি বড়া সাম্বার। আজকের জন্য এইটুকু। আমি বিভা, সাইন অফ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই ডার্লিং, তুমি এখানে কি করছো? চলে এসো। আমি ভেবেছিলাম তুমি এতক্ষণে ফ্লাইটে, এখানে যে। তুমি জানো না, কি? আমি সব মেয়েদের রিজেক্ট করে তোমার বাড়িতে গিয়েছিলাম প্রস্তাব নিয়ে। আমার বাড়িতে বলেছে যে আমি ঠিক করছি না, আমার বন্ধুরা বলেছে যে আমি কনফিউজড, কিন্তু আমার কাছে তোমার মতামতই গুরুত্বপূর্ণ। আমি কি করব ডার্লিং? আমি তো তোমাকে আজ রিজেক্ট করিনি, ইন্ডিয়ায় আসার আগেই করেছিলাম। ইউএসএ তে জব করে, খুব ভালো পরিবার, বুঝলে? 20 দিনের ছুটি নিয়ে আসছে বিয়ে করতে। তুমি হ্যাঁ বললে কথা এগোবো, কি বলো? এটা একেবারেই না। তুমি 20 দিনের জন্য ছুটি নিয়েছো, বিয়ের তারিখ ঠিক করে তারপর এখানে বউ খুঁজতে এসেছো। আমি তখনই বুঝতে পেরেছিলাম যে বিয়ে নিয়ে তোমার কোনো ধারণাই নেই। তুমি জানোই না তুমি স্ত্রী হিসেবে কেমন মেয়ে চাও, এমনকি নিজেকেও চেনো না। কি তুমি বলছো যে আমি জানি না? না, বিয়ে করার আগে ইউএসএ ভালো চাকরি নিয়েছি, নিজের বাড়ি কিনেছি, আমার হবু স্ত্রীকে ভালো রাখার মতো সবকিছু মজুদ রেখেছি। মোস্ট এলিজিবল ব্যাচেলর হয়ে বিয়ে করতে চলেছি। বিয়ের জন্য শুধু এলিজিবল হওয়াই যথেষ্ট নয়, ম্যারিড লাইফের উপযুক্তও হতে হবে। বিয়ের পরের জন্য এলিজিবল? এরকম কিছু কখনো শুনিনি। এলিজিবিলিটি হলো সে সারা জীবন তোমার কেয়ার করতে পারবে কিনা, বুঝতে পেরেছো? যে কেউ। আমি চাই না যে কেউ আমার জীবনে পাশে থাকুক, আমি একজনকেই চাই যে আমার কাছে থাকবে। পাশে থাকা আর কাছে থাকার মধ্যে পার্থক্য কি? দেখো, তুমি আমাকে আবার জিজ্ঞাসা করছো। এই, আমি আশা করি আমার ভাবি স্ত্রী কম্প্যাটিবল হবে, কারণ আমিও তাই। হায় কপাল। হ্যাঁ ঠিক, আমার কপাল। আমি কারো জন্য মানিয়ে নেব না, আমিও চাই না কেউ আমার জন্য মানিয়ে নিক। তুমি জানতে চেয়েছিলে আমার বৈবাহিক জীবন থেকে আমি কি আশা করি, তাই না? আমি বলছি। হ্যাঁ জানি জানি, ইডলি বড়া সাম্বার, খেয়ে নাও আমাকে। না, আই এক্সপেক্ট জীবনে দুর্দান্ত রোম্যান্স। পর্দা, থ্যাঙ্কস। কফি টু। আমি একটা জিনিস বুঝেছি, তোমার চিন্তা বাস্তবতা থেকে অনেক দূরে। এই ফিলোসফি দিয়ে বিয়ে হয় না, এগুলো লিভ ইনে ঠিক আছে। আমার কথা শোনো,
আমি একজন ভালো ওয়াইফ চাই, একটা ভালো পরিবার, বাচ্চা, আর সবচেয়ে বেশি ভালোবাসা। ব্যাস, যে কেউ বিয়ে থেকে এসবই চায়। আমি ঠিক আমার যোগ্যতার মতো ভালো মেয়ে বের করব। আমি বিয়ে করব আর আরো ভালো থাকব। কিন্তু তুমি পাগল হয়ে যাবে, এটাই আমার ওপিনিয়ন, মাই ওন ওপিনিয়ন। বাই। আমি মোটেও কনফিউজড নই। ডার্লিং, তুমি একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছো। লাইট নোটে একটা প্রশ্ন করতে পারি? সানরাইজ পছন্দ নাকি সানসেট? আমি সানরাইজ পছন্দ করি। আমি মর্নিং পার্সন, বুঝতে পেরেছো? আমার সানসেট পছন্দ। জানো কেন? ছি, আমি এইসব কিনেছিলাম যাতে আমার বউ খুশি হয়। এগুলো যদি আমাকে সুখী করতে না পারে তাহলে কি লাভ, কি হবে এসব? শঙ্কর, শোল্ডার শঙ্কর বলো। আমি বাড়িটা বিক্রি করব ভাবছিলাম, কোনো ক্রেতা আছে? কি হয়েছে ভাই? আমি বিক্রি করতে আরে, চাই, আরে প্লিজ। এই, হে, কাঁদো হৃদয় সন্তুষ্টির আরে, জন্য। এই, আমি ক্রেতা খুঁজতে বলেছি। আমি কি জানি তোমার কি দরকার? কেউ এত ছোট ঘটনার জন্য বাড়ি বিক্রি করে? আমি চাই সারা জীবনই তুমি এখানেই থাকো, বুঝলে কি বললাম? চলো ভিতরে গিয়ে কাঁদি। কেন কেন কিন্তু কেন? আরে হাসো না, হোয়াইট স্মাইল। আরে বাবু, কি বি পজিটিভ। শোনো, খালি পেটি সব সমস্যার কারণ। কি খাবে বলো, আমি নিয়ে আসছি। যা খুশি আনো। না, তুমি বলো কি খেতে চাও? আচ্ছা, চিকেন বিরিয়ানি। বিরিয়ানি না, রাতে অসুবিধা হবে। ম্যাগি আনছি, 2 মিনিট। সুধা, এই,
হর্ষ, ছি। হর্ষ, এসে জড়িয়ে ধরি। তুই আর মাগ, এখানে এসো, আমরা খালি গায়ে আরো ভালো লাগবে, এসো। হর্ষ, আমি ব্রাশ আনতে ভুলে গেছি। হ্যাঁ শঙ্কর বলো। তোমরা কি মানুষ? এতটা হার্টলেস কিভাবে হতে পারো? ওর খুশির দিনে তো তোমরা এত মজা করেছিলে যে কি বলবো। আর দুঃখের দিনে বলছো যে এটা ওর সমস্যা, এভাবে একা ছেড়ে দিলে। আরে ও কষ্ট পাচ্ছে, ওর সাথে কথা বলো, সমস্যা থেকে বেরোনোর উপায় অন্তত ওকে বলে দাও। এইটুকু বেসিক সেন্স নেই? ছি ছি, ফোন করে না বকলে তোমরা কখনোই আসতে না, আমি জানি। এই হর্ষ, তুমি এত আপসেট কেন? হ্যাঁ, বিয়ে বাতিল হওয়ার জন্য নাকি মেয়েটা তোমাকে রিজেক্ট করেছে বলে? হ্যাঁ, সে আমাকে রিজেক্ট করেছে বলে নয়, আমি নিজেকে রিজেক্ট করেছি বলে। কি বলছে? এরকম বলো না। আমি ওই মেয়েদের যে প্রশ্নগুলো করেছিলাম তা আমার ছিল না, কিন্তু হ্যাঁ উত্তরগুলো আমার ছিল। আর যদি আমি এই উত্তরগুলো পছন্দ না করি তার মানে আমি নিজেকেই পছন্দ করি না। হেই, এসব বাজে চিন্তা করো না কিন্তু। বিয়ের অর্থ কি? এলিজিবিলিটি। তুমি বিয়ে করার জন্য এলিজিবল কিনা? তুমি তাই 100% মোস্ট এলিজিবল ব্যাচেলার। পরের বছর একটা খুব সুন্দর মেয়ের সাথে তোমার বিয়ে হবে, তুমি সুখে থাকবে। বিয়ে কি তুমি কি জানো? খুব সহজ। তার চাহিদা আমি মেটাবো আর আমার চাহিদা সে মেটাবে, ব্যাস। তোমার চারপাশে অনেক হ্যাপি কাপল আছে দেখবে। বিশ্বাস করো, কনফিউজ হয়েও না। এই গণেশ, সরি গণেশ স্যার, ও বুঝেছে কিনা জানি না, তবে আমি বুঝেছি। মিটিং শেষ, ড্রিঙ্ক নাও, ম্যাগি খাও, যাও, শেষ করো। ও আমাকে জোর করে হাসাচ্ছে কেন? ও এরকমই। হ্যালো, আমার ভাই কেমন আছে? কি বলি? ভালোই তো। Okay, bye. আমি বলছিলাম হ্যালো হ্যালো। সত্য, আসলে আমার সাথে একটা ভালো করে কথাও বলে না কখনো। আবার তোমার জন্য মেয়ে খুঁজতে শুরু করেছে। কেন তোমার বিয়ে নিয়ে এত তাড়াহুড়ো করছে? লাইফটা এনজয় করতে দিচ্ছ না? হ্যাঁ ঠিক আছে, গণেশ স্যারের বাড়িতে 25তম বার্ষিকী পার্টি হচ্ছে, আমার সাথে চলো। আমি এই বিবাহের অনুষ্ঠান এবং পার্টি দেখে ক্লান্ত, দূর, বুঝলে? হ্যাঁ, যাই হোক, যাও, রেডি হও গিয়ে। চলো চলো চলো, পার্টি করি। কি হয়েছে? কিছু না, ঠিক আছে, আমি ওকে। For another 25 years of marriage. কি হয়েছে? 2 মিনিট, আমি আসছি এক্ষুনি। না মানে বলছিলাম যে চাইলে বলতেই পারেন। হ্যাঁ বলবো, কি বলবো? সেই বিয়ের পর থেকে সব সময় আমার বাবা মা, ওর বাবা মা, আত্মীয়রা সেই একই কথা বলে। এখন একজন অবিবাহিত ছেলে হলেও আমাকে পরামর্শ দিতে এসেছো। নতুন আর কি বলবে তুমি? ঠিক কি হয়েছে বলুন তো? ডার্লিং, এই যে কি রেডি হওনি তুমি? আসছি। গেস্ট আসতে শুরু করে দিয়েছে তো। তোমার জন্য কি এনেছি জানো? 50 লাখের 2 ক্যারেট ফাইন কাট হীরের আংটি। হ্যাপি অ্যানিভার্সারি। আমি ড্রিঙ্ক করতে যাচ্ছি, আমাকে আজ থামিও না, আমি খুব মজা করব। যা চেয়েছিলে তাই এনে দিয়েছি, আমার কাজ শেষ। হীরের আংটি এনেছে, এটাও জানে না আমি ঠিক কি চাই। কিন্তু তাও আমাকে অ্যাডজাস্ট করতে হবে। আমি বছরে 365 দিন একই কাজ করি, আমার কষ্ট নিয়ে কোনো ধারণাই নেই। আমি তোমাকে কেন এসব বলছি? আমি এই রিং এর মধ্যে স্বামীর ভালোবাসা খুঁজে পাই না। আমি চাই যে আমাকে কাছে টেনে নিক। আমার জন্মদিন, তার জন্মদিন আর বিবাহ বার্ষিকীতেও। সেটাই আমার জীবনে নেই। ডার্লিং,
তুমি কোথায়? হ্যাঁ, আসছি। আমি কারোর জন্য মানিয়ে নেব না, আমিও চাই না কেউ আমার জন্য মানিয়ে নিক। চলে যাচ্ছ বলে দুঃখ পাচ্ছ না তো? না, তুমি আসছো তো লন্ডনে মজা করব। ওকে। এ কি, আমি ভেবেছিলাম পার্টিতে তোমার ভালো লাগবে, তোমাকে তো আরো ডাউন দেখাচ্ছে। কি হয়েছে? ম্যারিড লাইফ আসলে কি? আমাকে এটা জিজ্ঞাসা করছো কেন? তোমার কি কিছু লাগবে ডার্লিং? আরে না না, তোমার জন্য স্পেশাল কিছু আনছি, ম্যাগি মশলা উইথ স্প্রিং অনিয়ন। তোমার মুড একদম ঘুরে যাবে। হ্যাঁ হ্যাঁ। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। জানি না বিয়ে ভাঙায় তোমার কতটা খারাপ লেগেছিল, কিন্তু আমার সত্যিই খারাপ লেগেছিল। এখন তোমার দিদি আর আমি একসাথে আর নেই। তোমার বিয়ের পর আমরা সবাই বলে দিতাম যে আমরা বিয়েটা ভাঙতে চাই। কি হয়েছে? ও বুঝতে চায় না যে আমি ওদের জন্য কতটা খাটছি। লাক্সারিয়াস লাইফ চায়, আমাকেও পাশে চায়। এটা কি করে সম্ভব? তোমার দাদাকে যখন বলি, সে বলে তার বিয়েটাও খুব ভালো নেই। আরো বলেছে যে তোমার বাবা মাকে বাইরে হ্যাপি দেখালেও তারাও একে অপরের সাথে বিরোধ করে। এই তোমার কিছু বলার থাকলে ভিতরের ঘরে গিয়ে বলো। কি ব্যাপার, আমার কোলে উঠবে নাকি? দেখি বেডরুম, বেরো। আমি বিয়ে আর এইসব ঝগড়ার কারণ বুঝি না। বসো। বেসিক্যালি ম্যারিড লাইফ কি তা কেউ জানে না। কখনো কখনো কম্প্রোমাইজ যদি করতে পারো তো ঠিক আছে, যদি না হয় বিয়ে ভেঙে যায়। কিন্তু তোমার প্রশ্নটা বেশ ভালো ছিল। আমরা কোটি কোটি টাকা কামাই, তবুও জানি না তারা আসলে কি চায়। যদি তুমি উত্তর খুঁজে পাও আমাকে জানিও। শুধু বিয়ের জন্যই এলিজিবল হওয়া যথেষ্ট নয়, বিয়ের পরের জন্য যোগ্য হতে হবে। তোমার কি মনে হয় এর জন্য এলিজিবিলিটি দরকার? কি করছো? ওর গল্পে 365 দিনে 3টা অন্তত রোমান্টিক দিন ছিল, কিন্তু আমাদের তো তাও নেই। মানে? গত বছর আমার জন্মদিন ভুলে গেছিলে। সানা প্লিজ ছাড়ো না। ভাই শোনো না, মনে হয় না আমাদের আর গল্প শোনা উচিত, বুঝলে? কি বলো? তুমি কোথায় যাবে বলো, ছেড়ে দিচ্ছি। না, তুমি বলতে থাকো তো। আমি বুঝলাম বিভার চিন্তা ভাবনা ঠিক, আর এটাও বুঝি যে ও আমার ব্যাপারেও ঠিক ছিল। আমি জানি না বিয়ের মানে কি, আমি জানি না আমি কেমন মেয়ে চাই, আর হ্যাঁ, আমি নিজের সম্পর্কেও বেশি জানি না। আমার মনে হয় আমার অন্য পথ বেছে নেওয়া উচিত। আমার জানা উচিত আমি কি। আমি বিভার সমস্ত প্রশ্নের উত্তর জানার সিদ্ধান্ত নিই। আমরা আমাদের লাইফ পার্টনারের সাথে 9000 রাত কাটাই, প্রায় একসাথে 25,000 মিল খাই, একসাথে শত শত ছুটিতে কাটাই, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লাখ লাখ বিষয়ে কথা বলতে হয়। ফিউচার কোম্পানির সাথে আমাদের কোম্পানির টাই আপ খুব গুরুত্বপূর্ণ। তুমি করছোটা কি বলো? কি হচ্ছে? ফিউচার কোম্পানি টিম ইমপ্রেস নয়, তাই তারা টাই আপ চায় না। তাহলে টাই আপ হবে না? না, আপনি জানেন টাই আপ তো আমাদের জন্য কতটা জরুরি? আপনারা বুঝতে পারছেন কি? তারা কোথায়? ওই ক্যাফেটেরিয়ায়। প্লিজ আমার কথা শোনো। ইমপ্রেসড? কি ইমপ্রেসড? এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের সাথে টাই আপ করা ঠিক হবে না। আই এম ইমপ্রেসড। আমরা বিজনেস করতে চেয়েছিলাম, আপনার কোম্পানির প্রফিট আর লস দেখলাম, তাতে আমার কোম্পানির ডাইমেনশন আর ওয়ার্থ বুঝেছি। সহজ ব্যাপার। কফি? আমি কফি খাই না। ওকে, আরেকটা কফি।
কার জন্য? তোমার জন্য। আমি তো এক্ষুনি বললাম তোমাকে। তাও ট্রাই করে দেখতে পারেন। এই একটা গেম খেলা যাক। অর্শনার সামনে এত কনফিডেন্ট। তুমি তোমার ডাইমেনশন মেনে খেলেছো, কিন্তু এখানে অন্য একটাও আছে। দেব, আমাদের কোম্পানির লাভ ক্ষতির স্টেটমেন্ট দেখেছো, কিন্তু কমিটমেন্ট আর স্টাফদের হার্ডওয়ার্ক দেখোনি। আমরা ব্যালেন্স শিট চেঞ্জ করতে পারি, এটা আমাদের এক্স ফ্যাক্টর। আমরা ভালো বিজনেস করতে চাই। কফি কেবল শব্দ নয়, এটাও একটা টেস্ট। ইমপ্রেসড। ফিউচার কোম্পানির সাথে আমাদের কোম্পানির টাই আপটা হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন। সেলিব্রেশন দরকার। এক মিনিট, আসছি। আরে হ্যাঁ, হ্যালো। ইউএসএ তে চিনু নামে কারোর সাথে দেখা করেছিলে? হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানলে? ওদের সাথে আমাদের টাই আপ হলো আজ। ওর সাথে কফিও খেয়েছো? না, কফি খেতে বাধ্য করেছি। তার পরিবার আমাদের সাথে কফি খেতে এসেছে। ভালো জিনিস ঠিক সময় আসে। ও আচ্ছা, এই ঠাট্টা বন্ধ করো। ঠাট্টা না হার্ষা, তারা আমাদের এখানে বিয়ের সম্বন্ধ এনেছে। সম্বন্ধ? কি বলছো? দাও, এই এই বাবা, তোমার পছন্দতে আমি রাজি হইনি, তবে এনারা আমার বাড়ি এসছেন তাই আমি রাজি হলাম। বাবা, বিয়ের 2 দিন আগে এখানে চলে আসবে। হ্যাঁ, রাখলাম। যা শুনলাম তা কি সত্যি? একবার মাত্র দেখে এই মেয়েটা তোমায় বিয়ে করতে রাজি হয়ে গেল? কি বলছো? সুপার ভাই, কনগ্রাচুলেশনস। মজা করা বন্ধ করে ওর কথাটা শোনো। চালিয়ে যাও ভাই। আমি ভাবতাম বিভা ছাড়া আর কেউ জানে না কিভাবে লাইফ পার্টনারের সাথে থাকতে হয়। আমি যথাসাধ্য সব করেছিলাম ওকে আমার জীবন সঙ্গী করতে। তুমি চাও, কিন্তু তোমার বাবা মায়েরও একটা সম্মতি প্রয়োজন। আর তার আগে বিভাকে বোঝানো দরকার ছিল। আমি সবাইকে বলেছিলাম আমি বিয়ের 2 দিন আগে চলে আসব, কিন্তু আমি 10 দিন আগে বিভার সাথে দেখা করতে চলে গিয়েছিলাম। প্লিজ আগে তোর মা বাবাকে জানা। কিন্তু কি জানবো? এই বিয়েতে মত না থাকলে আগে তাদের জানানো উচিত ছিল, তাই না? কিন্তু এই মেয়েটা, আমি ওকে বলবো যে আমি ওর জন্য সঠিক ব্যক্তি নই। আমার সমস্ত প্রশ্নের উত্তর বিভা। এই হাই আন্টি। তুমি কে? গেস করো। কি জানি। ও তুমি? বিভার সাথে দেখা করতে চাই আন্টি। এখানে নেই। কখন ফিরবে? ফিরবে না, ও বাড়ি ছেড়ে চলে গেছে। কি হয়েছে আন্টি? তুমি জানো কেন আমার স্বামী তোমার কেসটা উইথড্র করেছিল? চলো চলো। অনেক হয়েছে, কেসটা আবার ফিরিয়ে নাও। কিন্তু কেন? ও এগুলো সব আমার কথা, বুঝতে পারছো? এসব ছাড়ো,
তখন থেকে ওদের মধ্যে ঝামেলা। কোন ছেলে এসব বলে লোকে তাও মেনে নেয়, কিন্তু যদি কোনো মেয়ে এগুলো বলে সবাই তাকে ছিছিৎকার করবে। আমরা যদি তোমাকে এই কথাটা জিজ্ঞেস করি তাহলে তুমি সব বাজে কথা বলবে, তাই না? তুমি কি চাও বলো তো? তোমরা 25 বছর ধরে বিবাহিত, তাই না? তাহলে তুমি বলো কি আশা করা উচিত? আমি ভেবেছিলাম আমি তোমাকে একটা ভালো ছেলের সাথে বিয়ে দেবো, কিন্তু না, তোমাকে এক্ষুনি বিয়ে করতেই হবে। সুইগি থেকে আমার জন্য বড় অর্ডার করবে? উনি একের পর এক পাত্র আনেন আর রিজেক্ট করতে থাকে। ও সব মজা করে উড়িয়ে দেয়। যদি দেখতে কতটা এক্সাইটেড ছিল। শেষে বিভা একজনকে সিলেক্ট করেছিল। আমিও স্বস্তি পেলাম যে আমার মেয়ে বিয়ে করতে চলেছে, কিন্তু জানি না হঠাৎ কি হলো। হঠাৎ বললো যে ও ঠিক লোক নয়। তারপর তার বাবা তাকে এর জন্য বকাঝকা করতে থাকে, কারণ জিজ্ঞাসা করে। শেষেও মজা করা বন্ধ করে দেয়। ও বাবার চাপ নিতে পারেনি। ও ঠিক করে নেয় যে ও বিয়েই করবে না, আর বাড়ি ছেড়ে চলে যায়। শোনো, আমি জানি না তুমি কেন ফিরে এসেছো, কিন্তু আমার মেয়েকে তুমি এখন আর কষ্ট দিও না। আমি বলতে পারবো না যে বিভাকে আমি খুশি করে দেব, তবে আমি এটা বলছি যে আমি কখনোই তাকে দুঃখ দেব না। তোমার মেয়ে বাড়ি ফিরবে। ভাই ভাই, ও তোমাকে মারলো কেন? আমি তাকে বলেছিলাম যে তার বাবাই ঘটকালি ব্যবস্থা করেছিলেন। আমি আমার বাবাকে মারতে পারবো না, তাই। আমি তাকে বলেছিলাম যে আমাকে 1 মিনিট না দিয়ে 10 বার দেখা করতে। তুমি কি জানো আমি কেন বাড়ি ছেড়েছি? তোমাকে চড় মারার পরেও কেন তুমি প্রশ্ন করেছিলে? ও তোমাকে এত জোরে চড় মারলো কেন? আমি বলেছিলাম আমাকে মারছো মারো, কিন্তু আরেকবার দেখা করতে আমি পারি? বললাম আমি বিয়ে করব না। মাথায় ঢুকলো না? পুরো পাগল ভাই। এবার শিওর আমাদের গ্রেপ্তার করাই হবে। তোমরা রেডি থাকো। চলো দেখা করো, আড্ডা মারি। এটা কে লিখেছে দেখ তো একটু। আ আ আ কোনো ফ্যান হবে মনে হচ্ছে। দেখা হলে না মজা দেখাবো। এটা তোর প্ল্যান? তোর মনে হয় এসবের জন্য তোর হাতে সময় আছে? আমি ভাবলাম এভাবেই বোঝাবো যে আমি চেঞ্জ হয়েছি। ওর ডিসিশন পাল্টাতে হলে আমাকে এসব করতেই হবে, তাই না? দেখতে আসা ছেলেদের চড় মেরে ভাগায় তুই এর ডিসিশন পাল্টাবি? আমি ওকে মুখ দেখাবো না। ভাই, আমি এই প্ল্যানে নেই, কিন্তু আগে থেকে বলে দিলাম। আমি ভেবেছিলাম শুধু বিয়ে করতে চাই, কিন্তু এ তো বেশি বেশি। থামো লোলা বাইক। ও ঠিক আছে, যাও। এটা কি, সে কি বাইরে আসবে কি না? রিল্যাক্স ভাই। লোলা বাইক, যা। সকাল থেকে ওয়েট করছি, এত দেরি কেন? স্যার এক্ষুনি রাইড বুক করেছেন, ওটিপি বলুন। দাঁড়াও। কি? গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। স্যার ওটিপি স্যার। জোরে জিজ্ঞেস করো। স্যার ওটিপি স্যার। 4357। এই যে। কি? বিভা? আপনি বিভা? কি দেখছো? এটা মেয়ের নাম মনে হচ্ছে। তাই কমফোর্টেবলি বসুন ম্যাডাম। আমি একদম সেফলি চালাই। 5 স্টার রেটেড ড্রাইভার। মানে কি?
অ্যাপে আছে রেটিং 2.5। মিস্টার বিবা, হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি? ঠিক করিনি, চলতে থাকো। এই এই, 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 কি হলো? এই শোনো, দাঁড়াও তো। এটাই না 5 স্টার ডাইভিং? কুকুর ছানা ছিল ম্যাম, রেটিং এর জন্য কি জীবন নেব? এই চলে গেল, চলে গেল, এই চলে গেল। হ্যাঁ, চালিয়ে যাও। আমি হঠাৎ ব্রেক প্রয়োগ করেছি বলে আপনি আমাকে 2.5 দিতেন, কিন্তু আমি কুকুর ছানাটাকে বাঁচিয়েছি তাই নিজেকে 5 স্টার দেব। আপনি কি করেন ম্যাম? স্ট্যান্ড আপ কমেডি। লোকে বলে জীবনে অবশ্যই হাসি থাকা দরকার। আপনি মানুষকে হাসানোর কাজ করেন, খুব ভালো কাজ। আমার ভালো লাগে, কিন্তু সবাই বলে এটা রিস্ক। লাইফে রিস্ক না নেওয়াই সব থেকে বড় রিস্ক। তোমার জীবন কেমন? কি বলি ম্যাম, ওই পদ্ম পাতায় শিশিরের মতো। জানি না কোথায় যাচ্ছে, এটাও জানি না কিভাবে থামতে হয়। ওইখানে থামো। এই থামো, থামো। আপনি 15 মিনিট দাঁড়াতে পারবেন? কি ভাই? 15 মিনিটস দাঁড়াতে বললো। মনের শক্তি বাড়াতে আচরণের গুরুত্ব। আপনার আচরণ আপনার মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি কিভাবে কোনো কিছুর সম্মুখীন হন, কেমন আচরণ করেন, তা পরিবর্তন করতে পারে আপনার মনের অবস্থা। মনের শক্তি বাড়াতে আচরণের গুরুত্ব। আপনার আচরণ আপনার মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি কিভাবে কোনো কিছুর সম্মুখীন হন, কেমন আচরণ করেন, তা পরিবর্তন করতে পারে আপনার মনের অবস্থা। একইভাবে আপনার মানসিক স্বাস্থ্যের প্রভাব আপনার আচরণেও পড়তে পারে অনেক মাত্রায়। হাসি, কান্না, আলো, আঁধার এবং সুখ দুঃখ মিলেই তৈরি আমাদের জীবন। খারাপ সময়গুলোর প্রতি আপনার দৃষ্টিভঙ্গি আপনাকে পরিবর্তন করতে পারে ভেতর থেকে। আপনার সাথে যা কিছু ঘটেছে তার সব কিছুই আপনাকে ভালো কিছু শিক্ষা দিয়েছে। কষ্টের সময়গুলো আপনার জন্য যেমন চ্যালেঞ্জ, তেমনই ভবিষ্যতের জন্য পথ প্রদর্শক। জীবনে যতই প্রতিকূল পরিস্থিতিতে থাকুন না কেন, সেই পরিস্থিতির ইতিবাচক দিকগুলো লক্ষ্য করুন। প্রতিটি খারাপের মাঝে কিছু ভালো অবশ্যই লুকিয়ে থাকে, যদিও কখনো কখনো তা উদ্ঘাটনের সময় নাও থাকতে পারে। আপনার জীবনে কি ঘটেছে তা খুব গুরুত্বপূর্ণ নয়, যা ঘটছে তার প্রতি আপনি কিভাবে আপনার প্রতিক্রিয়া প্রকাশ করছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ। কষ্টের দিনগুলো আপনাকে ভেঙে দেয়, সেই দিনগুলো আপনাকে গড়ে তোলে। কিছু ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমন্বয়ে লম্বা একটি শেকলের নাম হলো জীবন। প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। সুখের প্রতিটি মুহূর্ত অথবা দুঃখের প্রতিটি মুহূর্ত হোক, ফেলে দেওয়ার মতো কোনো মুহূর্ত নেই। শুধু জানতে হবে কোন মুহূর্তের প্রতি আপনার আচরণ কেমন হওয়া প্রয়োজন। শুধু জানতে হবে কোন মুহূর্তের প্রতি আপনার আচরণ কেমন হওয়া প্রয়োজন। সুখ দুঃখের এই মুহূর্তগুলোকে কিভাবে শ্রেষ্ঠ করে তুলবেন তা আপনার উপরে নির্ভর করে। আপনার স্ত্রী অথবা স্বামী কি আপনাকে ছেড়ে চলে গিয়েছে? যদি ছেড়ে গিয়ে থাকে তাহলে আপনি কি আপনার পুরোটা জীবনের জন্য একজন অসুখী মানুষ হয়ে গেলেন, নাকি নতুন মানুষের সাথে সুখী হওয়ার কল্পনা করবেন? কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণ করুন। কোনো কাজ করতে গিয়ে ভুল করলে সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করার জন্য নিজেকে অনুমতি দিন। স্বীকার করুন এমন অনেক কিছুই আছে যা আপনি জানেন না। প্রিয়জনদের কাছে সাহায্য দেওয়ার সাহস করুন। তাদেরকে আপনাকে সাহায্য করতে দিন। তারা সাহায্য না করলে ভেঙে পড়ার কিছু নেই। নিজেকে নিজে সাহায্য করুন। আপনি জীবনে যা কিছু ভালো করছেন বা তার চাইতেও যদি ভালো কিছু করতে চান, এখনই তার পার্থক্য তৈরি করুন। কর্ম পদক্ষেপ। আপনি জীবনে যা কিছু ভালো করছেন বা তার চাইতেও যদি ভালো কিছু করতে চান, এখনই তার পার্থক্য তৈরি করুন। আপনার জীবনের প্রতিটি নেতিবাচক পরিস্থিতির কথা মনে করুন এবং সেটিকে মনের ভিতর থেকে ইতিবাচক পরিস্থিতিতে পরিণত করুন।
অচল বা ধীর থাকাই হলো অধ্যবসায়। ধৈর্য ধরুন, কোনো বাধার সম্মুখীন হন, ধৈর্য ধরুন। যত বিপত্তই আসুক, যত বাধাই আসুক, আর যত বড় দুর্ভাগ্যই হোক না কেন, লক্ষ্যকে ছুড়ে ফেলে দেবেন না। চিন্তা করুন, থমাস আলভা এডিসন আলোর বাল্ব তৈরির জন্য 10,000 বার অত্যন্ত ধৈর্য আর অধ্যবসায়ের সাথে প্রচেষ্টা চালিয়েছিলেন। ব্যর্থতার মধ্য দিয়ে সফলতা আসে। অধ্যবসায় একটি মুহূর্ত, এর দিকে মনোযোগ দিন, অধ্যয়ন করুন। মাঝ পথে যদি পড়ে যান, উঠুন, ধুলো ঝরিয়ে চলুন এবং আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হন। অধ্যবসায়ের অভ্যাস আমরা যেভাবে ধরে চলতে পারি, একটি স্পষ্ট স্বচ্ছ লক্ষ্য নির্ধারণ করে সেটি অর্জনের জন্য নিজের মাঝে দৃঢ় সংকল্প রাখুন। একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করুন। পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন পদক্ষেপ গ্রহণ করুন। সমস্ত নেতিবাচক এবং নিরুৎসাহিত হাতে প্রভাবিত করে এরূপ কাজ হতে পারে। এমন মানুষদের সাথে চলাফেরা করুন যারা আপনাকে উৎসাহিত করবে এবং আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করবে। আপনি আসলে কি বিশ্বাস করেন? আপনি যা বিশ্বাস করেন তা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শেষ পর্যন্ত আপনার বিশ্বাসে আপনি কর্ম এবং জীবন তৈরি করেন। আপনি যা বিশ্বাস করেন আপনি তাই করেন এবং আত্মবিশ্বাসী ধীরে ধীরে আপনার বাস্তবতায় রূপান্তরিত হয়। আপনার উপলব্ধিগুলো আজ বাস্তবতার একটি অনুমান মাত্র। প্রত্যেকে তার নিজের বিশ্বাস দিয়েই বিশ্বকে দেখে। আপনার বিশ্বাস আপনার অভ্যাসগত ভাবনার সমষ্টি। বিশ্বাস একটি স্বয়ংসম্পূর্ণ ভবিষ্যৎবাণীর মতো। আপনার বিশ্বাস আপনার আবেগকে প্রভাবিত করে। আপনার আবেগ আপনার কর্মকে প্রভাবিত করে এবং আপনার কর্মগুলো আপনার ফলাফলকে প্রভাবিত করে। বিশ্বাসের উপর নির্ভর করে আপনি আপনার জীবনযাপন করেন। জীবনে যা করেছেন তা আপনার বিশ্বাস, চিন্তাভাবনা এবং প্রত্যাশার প্রতিফলন। আপনি যদি আপনার জীবনকে পরিবর্তন করতে চান, তাহলে প্রথমে আপনাকে আপনার চিন্তা ভাবনার ধরন পরিবর্তন করতে হবে। আপনার বিশ্বাসকে আল্লাহ তাআলা ছাড়া কেউ কখনো আপনার উপর চাপিয়ে দিতে পারে না, যতক্ষণ পর্যন্ত আপনি মন থেকে তা মেনে না নিচ্ছেন। এই বইয়ের মধ্যে আমি আপনাকে বিভিন্ন বিশ্বাসের ধারণা দিতে পারি, কিন্তু বিশ্বাস করা অথবা না করা একমাত্রই আপনার সিদ্ধান্ত। আপনি বিশ্বাস করবেন কি করবেন না তার অনুমতি একমাত্র আপনি দিতে পারেন নিজেকে বিশ্বাস করা একটি মনোভাব, নিজের উপর বিশ্বাস বাড়ানো একটি আর্ট। মনে রাখতে হবে, নিজের উপর বিশ্বাস বাড়ানো একটি আর্ট। নিজের উপর বিশ্বাস যদি হয় 1%, তবে আল্লাহর উপর বিশ্বাস প্রয়োজন 100%। আপনার বিশ্বাসগুলো এরকম করুন: 1. সৃষ্টিকর্তার ইচ্ছায় আমি আমার জীবনকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার ক্ষমতা রাখি। 2. আমি কাউকে অনুমতি না দিলে কেউ আমার মনে কষ্ট দিতে পারে না। 3. জীবন অসামান্য, সুন্দর এবং বিশাল। 4. সব কিছুর পিছনে কোনো না কোনো ভালো কারণ আছে। 5. সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সব কষ্ট দূরীভূত হবে ইনশাল্লাহ। 6. আমি পারি, আল্লাহর ইচ্ছা আমি অনেক বড় স্বপ্ন পূরণ করতে পারি। নিম্নলিখিত প্রশ্নগুলো বারংবার নিজেকে জিজ্ঞাসা করুন। 1. আপনি কত বড় স্বপ্ন দেখতে সাহস করেন? 2. টাকা সম্পর্কে আপনার বিশ্বাস কি? 3. আপনার শরীর সম্পর্কে আপনার বিশ্বাস কি? 4. আপনার আপনজনদের সাথে সুন্দর সম্পর্কের ব্যাপারে আপনার বিশ্বাস কি? 5. আপনার ব্যবসা অথবা কর্ম সম্পর্কে আপনার বিশ্বাস কি? 6. আপনার জীবন সম্পর্কে আপনার বিশ্বাস কি? আপনার বিশ্বাস পরিবর্তন করতে এভাবে চিন্তা করুন: এটি বাস্তবতা সম্পর্কে শুধু আমার বিশ্বাস। এর মানে এই নয় যে এটাই আমার বাস্তবতা। যদি আমি কিছু বিশ্বাস করি তবে সেটাই যে সত্য হবে তা অত্যাবশ্যক নয়। 3. যে কোনো সমস্যার সমাধান অবশ্যই আছে। 4. যে কোনো বিষয়ে ভিন্ন ভিন্ন উপায় প্রস্তুত রাখা জরুরি। 5. দিনে মাত্র 10 মিনিটের জন্য জীবনের বাস্তবতা অপেক্ষা করুন এবং কল্পনা করুন যে আপনার ইচ্ছাগুলো পূরণ হয়ে গিয়েছে। 54. মনের শক্তি বাড়াতে দৃষ্টিভঙ্গি পরিবর্তন অনেক গুরুত্বপূর্ণ। উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন, ভালো বা মন্দ অনুভব বলে কিছু নেই, আমাদের ভাবনায় কোনো কিছু ভালো বা মন্দ অনুভব করায়। আপনার ভাবনা বা মনোভাবকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করুন। আপনি আপনার ভাবনার যত কাছে থাকবেন এবং যত সামনে থাকবেন, কোনো সমস্যাকে আপনি তত কম দেখবেন। যে কোনো সমস্যাকে জীবনের অবিচ্ছেদ্য সাধারণ পরিস্থিতি হিসেবে দেখুন।
বিশ্বাস করুন, আপনার জীবনের প্রতিটি নেতিবাচক অভিজ্ঞতার মাঝে কিছু না কিছু ভালো আছে, যা আপনি শিক্ষা হিসেবে গ্রহণ করতে পারেন। আপনি যদি আপনার মাঝে প্রতিটি নেতিবাচক দিক থেকে ভালো কিছু বের করে আনার অভ্যাস গড়ে তুলতে পারেন, তাহলে শীঘ্রই আপনার জীবন শ্রেষ্ঠত্বের বা উৎকর্ষের সর্বোচ্চ মাত্রায় পৌঁছে যাবে ইনশাল্লাহ। পৃথিবীতে ভালো অথবা খারাপ কিছু ঘটে, তা আপনার দৃষ্টিভঙ্গি বা দূরদর্শিতা অনুযায়ী আপনি অনুভব করে থাকেন। মাইন্ড ট্রেনিংয়ে আমি একটি কৌশল ব্যবহার করি, যেখানে একজন পার্টিসিপেন্টকে কোনো পরিস্থিতি বা ঘটনার দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে বলা হয়। একে ইংরেজিতে রিফ্রেমিং বলা হয়। ব্যর্থতাকে পরিবর্তন করে প্রতিক্রিয়া বা শেখার অভিজ্ঞতা মনে করা আমার পছন্দের একটি অনুশীলন। আমি আমার পূর্ববর্তী হ্যাঁ আবার গাও কও না আবার কি কইছ? লেখাপড়া করতেছি। আমি আমার পূর্ববর্তী সম্পর্কে ধোঁকা খেয়েছি এবং আমার মন ভেঙেছে। এই কথাটি বলতে আপনি কেমন অনুভব করছেন? এখন এই কথাটিকে এভাবে বলার চেষ্টা করুন, আমি অবশ্যই একই ভুল বারবার করব না, কারণ আমার পূর্ববর্তী সম্পর্ক থেকে আমার জন্য ইতিবাচক অনেক কিছু শিখেছি। আপনি কি বাক্যে দুটি রিফ্রেমিং কথা বলার অনুভূতি পার্থক্য অনুভব করতে পারছেন না? কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার পারিবারিক সম্পর্কে
করবেন ততক্ষণ হাল না ছেড়ে নতুন পরিকল্পনা তৈরি করতে ধৈর্য এবং নতুন পরিকল্পনা তৈরি করার ক্ষেত্রে অধ্যবসায়ের গুরুত্ব রয়েছে। বেশিরভাগ মানুষ এই মুহূর্তে এসে হাল ছেড়ে দেয়, কিন্তু সাবধান, যে পরিকল্পনাটি আপনার লক্ষ্য অর্জনে ফলপ্রসূ হচ্ছে না তার বড় প্রচেষ্টা করে নিজেকে বিভ্রান্ত করবেন না। যদি একটি পদ্ধতি কাজ না করে তবে বিকল্প পদ্ধতি অবলম্বন করুন। আপনার লক্ষ্য অর্জনের দিকে অবিচল বা ধীর থাকাই হলো অধ্যবসায়। ধৈর্য ধরুন, যখনই বাধার সম্মুখীন হন ধৈর্য ধরুন। যত বিপত্তি আসুক, যত বাধাই আসুক, আর যত বড় দুর্ভাগ্যই হোক না কেন, লক্ষ্যকে ছুড়ে ফেলে দেবেন না। চিন্তা করুন, থমাস আলভা এডিসন আলোর বাল্ব তৈরির জন্য 10,000 বার অত্যন্ত ধৈর্য আর অধ্যবসায়ের সাথে প্রচেষ্টা চালিয়েছিলেন। ব্যর্থতার মধ্য দিয়ে সফলতা আসে। অধ্যবসায় একটি মহত্ব, এর দিকে মনোযোগ দিন, অধ্যয়ন করুন। মাঝ পথে যদি পড়ে যান, উঠুন, ধুলো ঝেড়ে ফেলুন এবং আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হন। অধ্যবসায়ের অভ্যাস আমরা যেভাবে গড়ে তুলতে পারি, একটি স্পষ্ট স্বচ্ছ লক্ষ্য নির্ধারণ করে সেটি অর্জনের জন্য নিজের মাঝে দৃঢ় সংকল্প রাখুন। একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করুন। পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন পদক্ষেপ গ্রহণ করুন। সমস্ত নেতিবাচক এবং নিরুৎসাহিত হাতে প্রভাবিত করে এরূপ কাজ হতে পারে। এমন মানুষদের সাথে চলাফেরা করুন যারা আপনাকে উৎসাহিত করবে এবং আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করবে। আপনি আসলে কি বিশ্বাস করেন? আপনি যা বিশ্বাস করেন তা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শেষ পর্যন্ত আপনার বিশ্বাসে আপনার কর্ম এবং জীবন তৈরি। আপনি যা বিশ্বাস করেন আপনি তাই করেন এবং আত্মবিশ্বাসে ধীরে ধীরে আপনার বাস্তবতায় রূপান্তরিত হয়। আপনার উপলব্ধিগুলো আজ বাস্তবতার একটি অনুমান মাত্র। প্রত্যেকে তার নিজের বিশ্বাস দিয়েই বিশ্বকে দেখে। আপনার বিশ্বাস আপনার অভ্যাসগত ভাবনার সমষ্টি। বিশ্বাস একটি স্বয়ংসম্পূর্ণ ভবিষ্যৎবাণীর মতো। আপনার বিশ্বাস আপনার আবেগকে প্রভাবিত করে, আপনার আবেগ আপনার কর্মকে প্রভাবিত করে এবং আপনার কর্মগুলো আপনার ফলাফলকে প্রভাবিত করে। বিশ্বাসের উপর নির্ভর করে আপনি আপনার জীবনযাপন করেন। জীবনে যা করেছেন তা আপনার বিশ্বাস, চিন্তাভাবনা এবং প্রত্যাশার প্রতিফলন। আপনি যদি আপনার জীবনকে পরিবর্তন করতে চান তাহলে প্রথমে আপনাকে আপনার চিন্তা ভাবনার ধরন পরিবর্তন করতে হবে। আপনার বিশ্বাসকে আল্লাহ তাআলা ছাড়া কেউ কখনো আপনার উপর চাপিয়ে দিতে পারে না, যতক্ষণ পর্যন্ত আপনি মন থেকে তা মেনে না নিচ্ছেন। এই বইয়ের মধ্যে আমি আপনাকে বিভিন্ন বিশ্বাসের ধারণা দিতে পারি, কিন্তু বিশ্বাস করা অথবা না করা একমাত্রই আপনার সিদ্ধান্ত। আপনি বিশ্বাস করবেন কি করবেন না তার অনুমতি একমাত্র আপনি দিতে পারেন নিজেকে বিশ্বাস করা একটি মনোভাব, নিজের উপর বিশ্বাস বাড়ানো একটি আর্ট। মনে রাখতে হবে, নিজের উপর বিশ্বাস বাড়ানো একটি আর্ট। নিজের উপর বিশ্বাস যদি হয় 1%, তবে আল্লাহর উপর বিশ্বাস প্রয়োজন 100%। আপনার বিশ্বাসগুলো এরকম করুন: 1. সৃষ্টিকর্তার ইচ্ছায় আমি আমার জীবনকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার ক্ষমতা রাখি। 2. আমি কাউকে অনুমতি না দিলে কেউ আমার মনে কষ্ট দিতে পারে না। 3. জীবন অসামান্য, সুন্দর এবং বিশাল। 4. সব কিছুর পিছনে কোনো না কোনো ভালো কারণ আছে। 5. সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সব কষ্ট দূরীভূত হবে ইনশাআল্লাহ। 6. আমি পারি, আল্লাহর ইচ্ছায় আমি অনেক বড় স্বপ্ন পূরণ করতে পারি। নিম্নলিখিত প্রশ্নগুলো বারংবার নিজেকে জিজ্ঞাসা করুন। 1. আপনি কত বড় স্বপ্ন দেখতে সাহস করেন? 2. টাকা সম্পর্কে আপনার বিশ্বাস কি? 3. আপনার শরীর সম্পর্কে আপনার বিশ্বাস কি? 4. আপনার আপনজনদের সাথে সুন্দর সম্পর্কের ব্যাপারে আপনার বিশ্বাস কি? 5. আপনার ব্যবসা অথবা কর্ম সম্পর্কে আপনার বিশ্বাস কি? 6. আপনার জীবন সম্পর্কে আপনার বিশ্বাস কি? আপনার বিশ্বাস পরিবর্তন করতে এভাবে চিন্তা করুন: এটি বাস্তবতা সম্পর্কে শুধু আমার বিশ্বাস। এর মানে এই নয় যে এটাই আমার বাস্তবতা। যদি আমি কিছু বিশ্বাস করি তবে সেটাই যে সত্য হবে তা অত্যাবশ্যক নয়। 3. যে কোনো সমস্যার সমাধান অবশ্যই আছে। 4. যে কোনো বিষয়ে ভিন্ন ভিন্ন উপায় প্রস্তুত রাখা জরুরি। 5. দিনে মাত্র 10 মিনিটের জন্য জীবনের বাস্তবতা অপেক্ষা করুন এবং কল্পনা করুন যে আপনার ইচ্ছাগুলো পূরণ হয়ে গিয়েছে। 54. মনের শক্তি বাড়াতে দৃষ্টিভঙ্গি পরিবর্তন অনেক গুরুত্বপূর্ণ। উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন, ভালো বা মন্দ অনুভব বলে কিছু নেই, আমাদের ভাবনায় কোনো কিছু ভালো বা মন্দ অনুভব করায়। আপনার ভাবনা বা মনোভাবকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করুন।
আপনি আপনার ভাবনার যত কাছে থাকবেন এবং যত সামনে থাকবেন, কোনো সমস্যাকে আপনি তত কম দেখবেন। যে কোনো সমস্যাকে জীবনের অবিচ্ছেদ্য সাধারণ পরিস্থিতি হিসেবে দেখুন। বিশ্বাস করুন, আপনার জীবনের প্রতিটি নেতিবাচক অভিজ্ঞতার মাঝে কিছু না কিছু ভালো আছে, যা আপনি শিক্ষা হিসেবে গ্রহণ করতে পারেন। আপনি যদি আপনার মাঝে প্রতিটি নেতিবাচক দিক থেকে ভালো কিছু বের করে আনার অভ্যাস গড়ে তুলতে পারেন, তাহলে শীঘ্রই আপনার জীবন শ্রেষ্ঠত্বের বা উৎকর্ষের সর্বোচ্চ মাত্রায় পৌঁছে যাবে ইনশাল্লাহ। পৃথিবীতে ভালো অথবা খারাপ কিছু ঘটে, তা আপনার দৃষ্টিভঙ্গি বা দূরদর্শিতা অনুযায়ী আপনি অনুভব করে থাকেন। মাইন্ড ট্রেনিংয়ে আমি একটি কৌশল ব্যবহার করি, যেখানে একজন পার্টিসিপেন্টকে কোনো পরিস্থিতি বা ঘটনার দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে বলা হয়। একে ইংরেজিতে রিফ্রেমিং বলা হয়। ব্যর্থতাকে পরিবর্তন করে প্রতিক্রিয়া বা শেখার অভিজ্ঞতা মনে করা আমার পছন্দের একটি অনুশীলন। আমি আমার পূর্ববর্তী আবার কও না আবার ঠিক হয়েছ, এর লেগে পড়ালেখা করতেছি। আমি আমার পূর্ববর্তী সম্পর্কে ধোঁকা খেয়েছি এবং আমার মন ভেঙেছে। এই কথাটি বলতে আপনি কেমন অনুভব করছেন? এখন এই কথাটিকে এভাবে বলার চেষ্টা করুন, আমি অবশ্যই একই ভুল বারবার করব না, কারণ আমার পূর্ববর্তী সম্পর্ক থেকে আমার জন্য ইতিবাচক অনেক কিছু শিখেছি। আপনি কি বাক্যে দুটি রিফ্রেমিং কথা বলার অনুভূতি পার্থক্য অনুভব করতে পারছেন না? কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার পারিবারিক সম্পর্কে